তো সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে 16ই আগস্ট 2025। পপুলেশন সায়েন্সেস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের একটি কোর্স রয়েছে, যেটি 401 বলি, পপুলেশন ডিনামিক্স অফ বাংলাদেশ। এবং এই কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই লেকচারে আপনাদের সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তবে এখানে উল্লেখ্য যে বলে রাখা ভালো যে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাড়াও বিভাগের এবং বাইরেও শিক্ষার্থী যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন, এবং দেশের বাইরে থেকেও আমাদের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। পাশাপাশি আমার বিভাগ পপুলেশন সায়েন্সেস বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষককেও আমি দেখতে পাচ্ছি, এবং গবেষক যারা রয়েছেন তাদেরকেও আমি দেখতে পাচ্ছি যারা এখানে যোগ দিয়েছেন। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। তো লেকচার শুরুর পূর্বে একটু পটভূমিকাটা বলে নিই যে এই যে কোর্সটি আমরা পাঠদান করি, এই কোর্সটিতে মোটামুটি ভাবে আমরা চেষ্টা করি যে বাংলাদেশে এবং আহ, যারা পপুলেশন ডিনামিক্স অফ বাংলাদেশ নিয়ে কাজ করেছেন বিভিন্ন এরিয়াতে, তাদেরকে আমরা এই কোর্সে আমন্ত্রণ করি লেকচার দেওয়ার জন্য, এবং তারা সাক্ষাতে আমাদের শিক্ষার্থীদের সাথে সাধারণত মিথস্ক্রিয়ায় অংশ নেয়, এবং তাদের যে লেখনীগুলো প্রকাশিত হয়েছে অতীতে সেই লেখনীগুলো সম্পর্কে তারা শিক্ষার্থীরা আগেই অবহিত থাকেন এবং সেগুলো পাঠদান করেন, এবং তাদেরকে যখন সাক্ষাতের শ্রেণীকক্ষে আমরা আমন্ত্রণ করি তখন আমাদের শিক্ষার্থীরা তাদের সাথে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আপনার জ্ঞান অন্বেষণ করার একটা প্রচেষ্টা নিয়ে থাকে। তো সে প্রেক্ষাপটে এই কোর্সটিতে পপুলেশন ডিনামিক্স অফ বাংলাদেশ কোর্সটিতে বাংলাদেশের জনসংখ্যার যে ওভারভিউ, জনসংখ্যার আকার বৃদ্ধি, ভৌগোলিক বন্টন বা ঘনত্বর জায়গাটি একটি জায়গা। দ্বিতীয়ত আমরা এখানে দেখি যে বয়স এবং লিঙ্গ কাঠামোতে যে পরিবর্তন, যেটাকে আমরা এইজ এন্ড সেক্স স্ট্রাকচার ট্রানজিশন বলি, এবং এর সাথে জনমিতিক লভ্যাংশের সাথে সম্পর্ক বা অর্জনটা কিভাবে করা যাবে বাংলাদেশে, সেটিও এখানে আলোচনা হয়ে থাকে। তৃতীয়ত আমরা যেটি করি এখানে, যে ম্যারেজ ডিনামিক, যেটা বিয়ের গতিময়তা এবং এর কি প্রভাব রয়েছে সেটি দেখে থাকি। চতুর্থত হচ্ছে যে ফার্টিলিটি ট্রানজিশন বা প্রজননের যে জায়গাটি রয়েছে সেটিও কিন্তু আমরা এখানে আলোচনা করে থাকি। এবং তার পরবর্তীতে পঞ্চমত, যেটিকে মর্টালিটি বা মরণশীলতা এবং স্বাস্থ্য ক্ষেত্রে রূপান্তর বা ট্রানজিশন কিভাবে ঘটছে, প্রভাব কি রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। ষষ্ঠত আমরা যে কাজটি করি সেটি হচ্ছে এখানে আহ অভ্যন্তরীণ যে স্থানান্তর, যেটাকে আমরা ইন্টারনাল মাইগ্রেশন বলি, পাশাপাশি আমরা যে সপ্তমত যে জায়গায় রয়েছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন বা আন্তর্জাতিকভাবে যে অভিবাসন, সেটিও কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে। এবং অষ্টমত আমরা যে কাজটি করি সেটি হচ্ছে পপুলেশন এইজিং এর বিষয়টিও আমরা এখানে একটি টপিকের মধ্যে আলোচনা করি বাংলাদেশ প্রেক্ষাপটে। এবং নবম এবং দশমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুষ্টি এবং পুষ্টিহীনতার যে প্রভাব কি রয়েছে সেটি দেখি, এবং জনসংখ্যা এবং পরিবেশ এবং টেকসই উন্নয়ন বা ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পর্কিত করেও আমরা এখানে আলোচনা করি। এবং সর্বশেষ যেই 11 নম্বর যে টপিকটি রয়েছে, সেখানে আমরা বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশের জনসংখ্যার গতি প্রকৃতি কেমন হবে, কি প্রভাব হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করে থাকি। সে প্রেক্ষাপটে আজকে মানে আমাদেরকে ফার্টিলিটি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় রয়েছে, এবং এই ফার্টিলিটি ট্রানজিশন বা ফার্টিলিটির সাথে যুক্ত যে ডিটারমিনেন্টস বা প্রভাবকগুলো কি রয়েছে সে সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এবং সে প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত একজন বিজ্ঞজন, শ্রদ্ধাভাজন এবং পণ্ডিত ব্যক্তি ডক্টর স্বপন আদনান আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন এবং এই এই অনলাইনে যুক্ত হয়েছেন। উনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে সরাসরি আমাদের শ্রেণীকক্ষের ক্লাসরুমেই উনি আসতেন আমি জানি, কিন্তু যেহেতু উনি বিদেশে অবস্থান করছেন, এবং আপনারা জেনে থাকবেন যে ডক্টর স্বপন আদনানকে আসলে ওভাবে পরিচয় করে দেওয়ার কিছু নয়, বাট সংক্ষিপ্ত পরিসরে যদি বলি, উনি বর্তমানে ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেস এবং ফর্মার প্রফেসরিয়াল রিসার্চ অ্যাসোসিয়েট অ্যাট সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন। তো ডক্টর স্বপন আদনান জানেন যে আপনার যে উনি উনি ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে ইকোনমিক্সে গ্রাজুয়েট হয়েছেন, এবং তারপর উনি পিএইচডি করেছেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে, এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে উনি পিএইচডি করেছেন। তো ডক্টর স্বপন আদনান ইতিপূর্বে যদি লক্ষ্য করি, উনি কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে উনি পাঠদান বা শিক্ষাদান করেছেন। এবং তার অনেক গবেষণা এবং প্রকাশনা রয়েছে, এবং তার
যে গবেষণা এবং প্রকাশনা মধ্যে অনেকেই যদি মনে করি যে মোটা দাগে যদি বলি যে রাজনৈতিক অর্থনীতি, সমাজবিজ্ঞান, জনবিজ্ঞান এবং উন্নয়ন নিয়ে প্রচুর কাজের সাথে যুক্ত রয়েছেন। সে ধারাবাহিকতাতে আজকের যে লেকচারটি উনি দিবেন সেটি কিন্তু তার 1998 সালে তার একটি বিখ্যাত প্রকাশনা, যেটি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি রিকোয়ার্ড রিডিংস, এই কোর্সের জন্য বা অন্যান্য কোর্সের জন্য কিন্তু আমাদের বিভাগের শিক্ষার্থীরা তার এই প্রকাশনাটি পড়ে থাকেন। এবং এই প্রকাশনাটি হচ্ছে ফার্টিলিটি ডিক্লাইন আন্ডার অ্যাবসলিউট পভার্টি, প্যারাডক্সিক্যাল অ্যাসপেক্টস অফ ডেমোগ্রাফিক চেঞ্জ ইন বাংলাদেশ, যেটি প্রকাশিত হয়েছিল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে। তো আজকে এই বিষয়ে উনি ওনার আলোকপাত করবেন। আমাদের শিক্ষার্থীরা, এই কোর্সের শিক্ষার্থীরা পূর্বেই ওনার আর্টিকেলটি সম্পর্কে পড়েছেন এবং আশা করি ওনার লেকচারের পর উনি আশা করি 30 থেকে 40 মিনিট বিষয়ে কথা বলবেন। তারপর প্রশ্ন এবং আলোচনার সুযোগ থাকবে। এবং এবং এই লেকচার চলাকালীন সময়ে এবং বা লেকচার পরবর্তীতেও আপনারা এখানে চ্যাট বক্সে গিয়ে আপনারা আপনাদের মতামত বা প্রশ্ন রাখতে পারেন, এবং আমাদের শিক্ষার্থীরাও স্যারের লেকচারের পরবর্তীতে তারা প্রশ্ন বা মিথস্ক্রিয়ায় অংশ নেবেন। আমি ডক্টর স্বপন আদনানকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের এই জুম প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য। এখন আমার মনে হয় যে স্যার তার বক্তব্য উপস্থাপন করবেন বা লেকচারটি দিবেন। আমরা 30 থেকে 40 মিনিট স্যারকে বলেছি, যদিও আমাদের হাতে ফ্লেক্সিবল সময় রয়েছে, আজকে ছুটির দিন। তারপর আমার মনে হয় যে এই সময়ের মধ্যেই স্যার তার বক্তব্যটি শেষ করলে দেন আমরা উন্মুক্ত আলোচনাতে যাব, আমাদের শিক্ষার্থীদের মতামত বা প্রশ্নের জায়গায় যেতে পারবো। স্যার, ডক্টর স্বপন আদনান স্যারকে আন্তরিকভাবে স্বাগত জানাই। স্যার, আপনি আপনার একটা, আমি জানি আপনার একটা প্রেজেন্টেশন আছে, আপনি প্রেজেন্টেশনটি করতে পারেন বা বলতে পারেন স্যার। এখন আমাকে শোনা যাচ্ছে? স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার, শুনতে থ্যাংক পাচ্ছি। ইউ। আচ্ছা, থ্যাংক ইউ প্রফেসর মহিনুল ইসলাম ফর ইউর ভেরি কাইন্ড ইন্ট্রোডাকশন। আমার জন্য এটা বিরাট প্রিভিলেজ আবার ঢাকা ইউনিভার্সিটিতে আমার আমার নিজের পুরনো প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটিতে আবার লেকচার দিতে পারা আমার জন্য খুব আনন্দের ব্যাপার। আহ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্বন্ধে সংক্ষিপ্ত আইডিয়া প্রফেসর মইনুল ইসলাম অলরেডি দিয়েছেন। আমি ভূমিকা হিসাবে এটা বলি যে এই আমি 1998 সালের যে প্রবন্ধ ওটাতে কিছু যুক্তি দাঁড় করিয়েছিলাম, আহ, একটা প্যারাডক্স এক্সপ্লেন করার জন্য যে কিভাবে ফার্টিলিটি ডিক্লাইন হয় অ্যাবসলিউট পভার্টির আন্ডারে। কারণ আমরা জানি যে ডেমোগ্রাফিক ট্রানজিশনের যে থিওরি সেটা ঠিক উল্টোটা বলা হয়, যে এক ধরনের ইকোনমিক গ্রোথ ফলে যে প্রক্রিয়াগুলো সমাজে চালু হয় তার কারণে ফার্টিলিটি ডিক্লাইনটি ইনডিউসড হয়। তো কিভাবে আমরা এই সমস্যাটাকে ব্যাখ্যা করতে পারি? আজকে প্রায় 27 বছর পর সেই একই বিষয়ে কথা বলতে গিয়ে অবভিয়াসলি আমি সবকিছু পুনরাবৃত্তি করব না। এর ভেতরে যেটুকু জানি সেগুলো, সেই বিষয়গুলো এখন আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। তো দি আর্গুমেন্টস, যে আমার ফোকাসটা হবে যে সময়টা বাংলাদেশে ফার্টিলিটি ডিক্লাইনটা শুরু হয়েছিল, অনসেট অফ ফার্টিলিটি ডিক্লাইন, এবং তারপরে এটা এটা একটা সাস্টেইন ডাইনামিক ছিল, মানে এটা চলতে থাকে। এবং এই আলোচনাটা করার জন্য আমি একটা ঐতিহাসিক অ্যাপ্রোচ নিয়েছি, যাতে করে কজাল প্রসেসেস অর্থাৎ কার্যকারণ সম্পর্ক এটাকে আইডেন্টিফাই করা যায়। আহ, এইটার হচ্ছে করিলেশন থেকে ভিন্ন, যেগুলো আমরা স্ট্যাটিস্টিক্যালি বের করতে পারি যে এক্স এর সাথে ওয়াই এর একটা করিলেশন আছে, কিন্তু এক্স ওয়াই কে কজ করে কিনা, কার্যকারণ আছে কিনা সেটা বোঝার জন্য একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ওভার টাইম দরকার। সেইটা আমি এখানে ফলো করার চেষ্টা করেছি। তো প্রথম প্রশ্ন যেটা আমার সেটা হচ্ছে যে ফার্টিলিটি ডিক্লাইন ইন ইন বাংলাদেশ, সেটা কি এই কনভেনশনাল ডেমোগ্রাফিক ট্রানজিশনের সাথে আহ, এটা সামঞ্জস্য কতটুকু? তারপরে হচ্ছে যে বাংলাদেশের ডেমোগ্রাফির যে লিটারেচার, সেখানে সবচেয়ে ডমিনেন্ট ভিউটা হচ্ছে যে এটা মূলত উর্বরতাকে বা ফার্টিলিটি কমানো হয়
কন্ট্রাসেপটিভ ইউজ করার ফলে। এবং এইটা, এই ডমিন্যান্ট এক্সপ্লেনেশনটা আমি মনে করি যে মৌলিকভাবে ভ্রান্ত, এবং কেন সেটা আমি বলার চেষ্টা করব। এবং এর বিপরীতে আমি একটা বিকল্প যে ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে যে এক প্রথমে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে যে পরিমণ্ডল সেটাতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাতে ইন্ডিভিজুয়াল মানুষ, যারা রিপ্রোডাক্টিভ কাপল, তাদের মনে হয় যে আমাদের সন্তানের সংখ্যা কমাতে হবে। এই যে ডিজায়ার্ড ফার্টিলিটিটা যখন কমে, সেইটা হচ্ছে মূল পরিবর্তন। এবং একবার ডিজায়ার্ড ফার্টিলিটি যখন কমে যায়, তখন কন্ট্রাসেপশনের মতো যে প্রযুক্তিগুলো আছে, টেকনিক্যাল ফিক্সগুলো আছে, সেগুলো তখন এই প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করে। যদি সেই ডিজায়ার্ড ফার্টিলিটি ডিক্লাইন না করে, শুধু টেকনোলজি দিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না। কাজে আজকে আমার লেকচারের উদ্দেশ্য হচ্ছে এই যে অ্যান্টিসেডেন্ট কজাল ফ্যাক্টরস যেগুলো ফার্টিলিটি ডিক্লাইন নিয়ে এসেছিল বাংলাদেশে, অনেক সোশ্যাল স্কেল, ইন্ডিভিজুয়াল ফ্যামিলিতে না, অনেক সোশ্যাল স্কেল এই পরিবর্তনটা কেন হয়েছিল সেইটা আপনাদেরকে আহ, আমি যেটুকু বুঝি সেটা বলা। তো এখন আমি পয়েন্ট বাই পয়েন্ট এই বিষয়টা নিয়ে আলাপ করব। প্রথমে আমি বলি যে 70-এর দশকে একটা যেটা ধারণা ছিল, সেটা যেটা প্রতিষ্ঠিত ধারণা ছিল যে হাই ফার্টিলিটিটা খুব রেশনাল। এটা আহ, সবার জন্য, শুধু যে দরিদ্র আহ, উম, যে কৃষক সে জমি চাষ করছে শুধু তার জন্যে নয়, যে ভূমিহীন কৃষক তার জন্য, কারণ উভয়ের জন্যই একমাত্র যে অ্যাসেটটা তারা বাড়াতে পারতো, যেহেতু তাদের অন্য কোনো ধন নাই, তাদের জমি জমা কিংবা সম্পদ নাই, সেটা হচ্ছে তাদের শ্রমশক্তি, লেবার পাওয়ার। এবং এই একটা ফ্যামিলি বেসড প্রোডাকশনের সিস্টেমে যতটুকু ফ্যামিলির লেবার পাওয়ারটা বাড়ানো যায়, তত সেই ফ্যামিলির জন্য ভালো। একই অনুরূপ যুক্তিতে যে যারা শ্রমজীবী, তাদের জন্য বাড়িতে যে কজন শ্রম কাজ করতে পারে, তত উপার্জন হবে। সেই উভয় ক্ষেত্রে একটা ইউনিফর্ম স্ট্র্যাটেজি অফ হাই ফার্টিলিটি ন্যাশনাল বলে ধারণা করা হতো। কিন্তু এই আর্গুমেন্টগুলো ভুল প্রমাণিত হয় যখন বাংলাদেশে ফার্টিলিটি ডিক্লাইন শুরু হয়। আমি এখানে বলে রাখি, আমি নিজেও এই প্রবক্তাদের ভিতরে ছিলাম যারা মনে করেছিল যে হাই ফার্টিলিটিটা রেশনাল, এবং এই নিয়ে আমার লেখাও আছে। কাজে যখন এই ঘটনাটা ঘটলো যে ফার্টিলিটিটা ডিক্লাইন করা শুরু করলো ডিসপাইট আমাদের আর্গুমেন্টস, তখন অবশ্যই নিজেদের ভুল স্বীকার করে পরবর্তী প্রশ্নটা হলো যে কিভাবে তাহলে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি, এই বিকল্প এক্সপ্লেনেশন কি হতে পারে। এখান থেকেই এই কাজের উৎপত্তি। এখানে আমি জাস্ট দেখিয়েছি ওভার টাইম টিএফআর কিভাবে ডিক্লাইন করেছে। টিএফআর হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট, উর্বরতার একটা সূচক। এবং এখানে অনেকগুলো দেশ, সাউথ এশিয়ার, আফগানিস্তান, ইন্ডিয়া, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা আছে। তার মধ্যে বাংলাদেশের ইয়েটা হচ্ছে যেটা লাল রঙের, এবং আপনারা দেখতে পাবেন যে এই লাল রঙের যে রেখাটা, আমি জানি না স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এইটা এখান থেকে খুব স্টিপলি নামতে থাকে এই জায়গাটায়। কাজে বাংলাদেশে অন্যান্য দেশেও ফার্টিলিটি ডিক্লাইন হয়েছে এই অঞ্চলে, কিন্তু দেশে খুব দ্রুত এটা শুরু হয় এই দিকে 1970-75-এর দিকে, এবং খুব দ্রুত বেঁকে নামতে থাকে 80-এর দশক, 90-এর দশকের দিকে গিয়ে আস্তে আস্তে এটা ফ্ল্যাটেন আউট করে, অর্থাৎ এটা স্থিতিশীল হয়ে যায়। আর এখানে আমি কিছু যে সংখ্যা দিয়েছি, এই যে ডায়াগ্রামটা দিলাম সেটারই ইয়েতে যে আহ, উম, এটা একটা ইউএন ডেটা, যে 1950-এ 6.3 ছিল টিএফআর। এটা বাড়ে থ্রু 1950s and 1960s, খুব অল্প, 6.9 হয় 1970-র দিকে। তারপরে এটা কমা শুরু করে 1993-94 গিয়ে এটা 3.3, 3.4-এর এখানে স্ট্যাবিলাইজ করে।
2011 থেকে 22 সালের ভেতরে এটা 2.3-তে আসে। এবং যদি আমরা সাম্প্রতিক যে টিএফআর এর অবস্থা সেটা খেয়াল করি, তাহলে 2024-এ এটা ছিল 2.14। 2.14 টিএফআর মানে হচ্ছে যে যে রিপ্রোডাক্টিভ কাপল তাদেরকে রিপ্লেস করার যে ফার্টিলিটি লেভেল সেটার কাছাকাছি। কাজেই এইটা একটা সেপারেট ইস্যু, যেটা আমি আহ, একদম শেষে আলাপ করব আমার বক্তৃতা। এখানে এই ফিগারগুলোই আমি দিয়েছি, যেগুলো 1993-94 থেকে 2022 পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2022-এর কাছে এসে, ইনফ্যাক্ট 2014 থেকেই 2.3, ইনফ্যাক্ট 2011 থেকেই 2.3-র কাছাকাছি এটা আছে। কাজেই বাংলাদেশ অ্যাসিমটোটিক ভাবে বিলো রিপ্লেসমেন্ট ফার্টিলিটির দিকে যাচ্ছে। এখন এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের অন্যান্য কিছু তথ্য দেখতে হয়। 1963-র দিকে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, মানে মহিলাদের বয়স অনুযায়ী যে ফার্টিলিটি, সেটা প্রত্যেকটা বয়স গ্রুপের জন্যই হাই ছিল। এবং এটা আর্লি 1990s-এর ভেতর এটা ড্রাস্টিক্যালি ফল করে প্রত্যেকটা গ্রুপের জন্য। কিন্তু বেশি করে ফল করে যারা সবচেয়ে ইয়াং এবং সবচেয়ে বয়স্ক, অর্থাৎ 15 থেকে 19 গ্রুপ এবং 35 থেকে 39 গ্রুপের মহিলাদের মধ্যে সবচেয়ে আহ, বেশি এইজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা কমে যায়। যার ফলে 1990-এর দশকে গিয়ে আমরা দেখি যে চাইল্ড বিয়ারিং, অর্থাৎ শিশুদের জন্মটা মূলত কনসেন্ট্রেটেড হয়ে গেছে সেই সব মহিলাদের ক্ষেত্রে যারা 20-এর দশকে আছে অথবা 30-এর আর্লি 30s-এ আছে। আর একটা লক্ষণীয় ব্যাপার ছিল যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা আগে আরবান এরিয়াতে, শহর এলাকায় পড়তো, তারপরে গ্রামাঞ্চলে পড়তো। এবং এটা শুধু এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা, আরো অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখব। তার ফলে যেটা একটা সাজেশন উঠে আসে যে এক ধরনের ডিফিউশন হচ্ছে কালচারাল নর্মস, রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার নিয়ে, যে কখন কতগুলো বাচ্চা নিতে হবে, কখন নিতে হবে, যেটা শহর শহর থেকে আস্তে আস্তে গ্রামের দিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু একটা টাইম ল্যাগ আছে, একটা সময় নিয়ে। এখন যদি আমরা পভার্টির দিকে আহ, যাই, পভার্টির সাথে ফার্টিলিটিটাকে রিলেট করি, তাহলে আমরা দেখব যে যে সময়টা ফার্টিলিটি ডিক্লাইন করা শুরু করছে 1970-এর কাছাকাছি, ঠিক তার পর দিয়েই 73-74-এ যে মেজারমেন্টটা আছে, সেখানে 90%-এর বেশি মানুষ অ্যাবসোলুট পভার্টির নিচে আছে, চরম দারিদ্র্যের নিচে। এবং যদিও ফার্টিলিটি পড়তে থাকে এবং দারিদ্র্য কমতে থাকে, তবুও 1990-এর দশকে গিয়ে আমরা দেখি যে অর্ধেকের বেশি, আর অ্যারাউন্ড কিংবা অর্ধেকের কাছাকাছি মানুষ বাংলাদেশের অ্যাবসলিউট পভার্টির নিচে আছে। অর্থাৎ অনসেট অফ ফার্টিলিটি ডিক্লাইন এবং তারপরে যে ডাইনামিক, যে সাস্টেন ডাউনওয়ার্ড ডাইনামিক, উভয় ক্ষেত্রেই কিন্তু অ্যাবসলিউট পভার্টি আছে। হয়তো 90% না, হয়তো 50%-এ চলে আসছে, কিন্তু অ্যাবসলিউট পভার্টি আছে। কাজে এইটা ব্যাখ্যা করার জন্য, এটাই আমাদের ব্যাখ্যার বিষয়বস্তু যে কেন এটা হলো। তো এটা করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে ফার্টিলিটি, এবং একদিকে ফার্টিলিটি, অন্যদিকে ইনকাম এবং পভার্টি, এগুলো কিভাবে প্রভাবিত হয়েছে, এই প্রভাবক কিংবা ডিটারমিনেন্ট ফ্যাক্টরস গুলো কি। এবং সেগুলো আমি আর্গিউ করছি যে এগুলো ডেমোগ্রাফিক, সোশ্যাল, কালচারাল এবং ইকোনমিক। তো এটা করার জন্য আমি প্রথমে ইন্টারমিডিয়েট ফার্টিলিটি ভ্যারিয়েবলস, অর্থাৎ মর্টালিটি, নুফিয়ালিটি এবং মাইগ্রেশনের ইম্প্যাক্টটা দেখব। তারপরে সোশ্যাল এবং ইকোনমিক স্ট্রাকচার, সমাজ এবং আর্থিক অবস্থার গঠনে যে পরিবর্তন, এবং সাংস্কৃতিক এবং শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন, সেটা দেখব। তারপরে আমি 4টা হাইপোথিসিস আপনাদের সামনে তুলে ধরবো, যেটা দিয়ে আমি এই ফার্টিলিটি ডিক্লাইন এবং এটার কন্টিনিউইং ট্র্যাজেক্টরিটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন প্রথম ইন্টারমিডিয়েট ফার্টিলিটি ভ্যারিয়েবলের মধ্যে আমরা মর্টালিটিটাকে দেখি। এই এই মর্টালিটি ডিক্লাইন বাংলাদেশের অঞ্চলে 1950-এর দিক থেকে শুরু হয়েছে, হয়তো আর একটু আগে থেকেই। এবং এটা মূলত উম, চিকিৎসা ব্যবস্থা এবং
প্রিভেন্টিভ মেজার্স, ইমিউনাইজেশন প্রোগ্রামস, এগুলোর কারণে ঘটেছে বলে ধরা হয়। মর্টালিটি কমলে যেটা হয় সেটা হচ্ছে যে 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 দম্পতিগুলো সহবাস করে তারা আরো বেশি দিন ধরে বেঁচে থাকে এবং তাদের সন্তান উৎপাদনের সময়টা সেভাবে বেড়ে যায়। যদি ইনফ্যান্ট এবং চাইল্ড মর্টালিটি, শিশুর হার, মৃত্যু হার, তাদেরটা যদি কমে যায়, তাহলে অনেক আগের তুলনায় বেশি শিশু বেঁচে থাকবে। তাহলে যখন এই প্রক্রিয়াগুলো ঘটতে থাকবে তখন একটা টাইম ল্যাগ দিয়ে যেটা এক্সপেক্ট করা যায় সেটা হচ্ছে যে ফার্টিলিটিও একটা পর্যায়ে কমবে। কারণ যদিও আহ, আহ, যদি শিশুদের সংখ্যা কমেও যায় তাহলেও কিন্তু তারা যে যে পরিমাণ, যে সংখ্যক শিশু বেঁচে থাকবে যারা ইফেক্টিভলি সার্ভাইভ করবে, তারা কিন্তু আগের মতোই হবে, যেহেতু মৃত্যু হারটা কমে গেছে। মৃত্যু হার কমে যাওয়ার ফলে তখন জন্মহারটাও কমানোর একটা অ্যাডজাস্টমেন্ট সম্ভব হয়। তো এইটা অবশ্য অনেক দেশ দেশ বিসির অনেক জায়গাতেই হয়েছে, এবং সেটা আমি বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। তারপরে আমি চলে আসি বিবাহ সংক্রান্ত যে পরিবর্তনগুলো আছে, ট্রেন্ডস ইন নুপশিয়ালিটি। এখানে প্রথমে আমরা এজ এট ম্যারেজ, বিবাহের সময় যে বয়স, সেটা নিয়ে দেখবো তথ্যটা। আহ, একটা খুব লক্ষণীয় হচ্ছে 1931 থেকে 1993, প্রায় 60 বছর, এই 62 বছর, এই 62 বছরের ভেতরে মহিলাদের বয়সটা প্রায় 7 বছর বেড়ে যায়, 7। আর পুরুষদেরটা উম, প্রায় 8 বছর বেড়ে যায়। এখন লক্ষণীয়, মহিলাদের এইজ অ্যাট ম্যারেজ বাড়া মানে হচ্ছে তাদের যে রিপ্রোডাক্টিভ স্প্যান সেটা কমে যাওয়া, ওই অনুপাতে। আর পুরুষদের এইজ এট ম্যারেজ বাড়ার তাৎপর্য হচ্ছে যে তাদেরটা না বাড়লে মহিলাদেরটা বাড়া একটু কঠিন। কারণ আমাদের সমাজ এবং সংস্কৃতিতে যে নারী তার স্বামীকে সাধারণত তার চেয়ে বয়সে বেশি হতে হয়। কাজেই তার যদি বয়সটা না বাড়ে বিবাহের, তাহলে মহিলারও বিবাহের বয়সটা বাড়তে পারে না। কাজে এই দুটো ইন্টারলিঙ্কড, মেল মেল এবং ফিমেল এজ এট ম্যারেজ। আর একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আগের মতোই আহ, শহরে যে এজ অ্যাট ম্যারেজ বাড়ছে, সেটা আগে হয়, এবং সেটা কিছু 2-3 বছর পর গ্রামের ডেটাতে দেখা যায়। ওই টাইম ল্যাগটা, একটা কালচারাল ডিফিউশন আমরা দেখতে পারি। এরপরে আসছে যে মহিলাদের যে বৈবাহিক অবস্থা, ম্যারিটাল স্টেটাস। তো একটা তো অলরেডি আমি বলেছি যে অল্প বয়সে উম, উম, সন্তান উৎপাদনটা কমে যাচ্ছে, কারণ এজ অ্যাট ম্যারেজ বাড়ছে। কাজেই অল্প বয়সের মহিলারা অবিবাহিত থাকছে। আহ, সেই অর্থে ম্যারিটাল ফার্টিলিটিটা হচ্ছে, মানে ওই পিরিয়ডের জন্য কমে যাচ্ছে। কিন্তু এছাড়া অন্যদিকে যে অনেক মহিলা আছে যাদের কোনো উম, দাম্পত্য সম্পর্ক নাই, যারা বিধবা, যারা ডিভোর্স, কিংবা অন্যান্য কারণে যারা সেপারেটেড, এবং এদের অনুপাতটা পুরুষদের তুলনায় বেশি। এবং তার ফলে যেটা আমরা এখান থেকে যেটা বোঝা যায় যে মহিলাদের যে বিবাহ সংক্রান্ত অবস্থা নিয়ে যে অনিশ্চয়তা, ম্যারিটাল ইনসিকিউরিটি, সেটা পুরুষদের চেয়ে বেশি। অথচ আমাদের দেশে কোনো সামাজিক সোশ্যাল সিকিউরিটি সিস্টেম নাই, রাষ্ট্রীয় ওয়েলফেয়ার সিস্টেম নাই, যেটা মহিলাদের এই এই অবস্থায় যে মহিলারা আছে তাদের কোনো ধরনের প্রোটেকশন দিবে। এই অবস্থায় বিবাহিত মহিলারা টিপিক্যালি তাদের সন্তানদের উপর নির্ভর করেছে, বিশেষ করে পুত্র সন্তানদের উপরে, তাদেরকে এক ধরনের আর্থিক ও সামাজিক নিশ্চয়তা দেওয়ার জন্য। সো এই কনসিডারেশন গুলোর ফলে আমরা দেখি যে একটা ট্র্যাডিশনালি একটা ইনসেন্টিভ ছিল ফর হাই ফার্টিলিটি, এবং একই সাথে সান প্রেফারেন্স, যে ছেলে হলে মহিলাদের জন্য বেশি নিশ্চয়তার কারণ থাকে। এটা অবশ্য বদলে যায়, সেই আলোচনায় আমি আসবো যখন হাইপোথিসিসে যাই যে কেন এটা হলো। এরপরে আমি আসছি মাইগ্রেশন ও স্পেশিয়াল মোবিলিটি নিয়ে। এখন আমরা জানি যে পুরুষদের তুলনায় মহিলারা লাইফ টাইম মাইগ্রেশন তাদের বেশি। একটা মূল কারণ হচ্ছে যে আমাদের সংস্কৃতি, সমাজ সংস্কৃতিতে যেটা প্রথা, সেটা হচ্ছে বিয়ের পর মেয়েরা
আহ, বাবার বাপের বাড়ির ছেলে শ্বশুর বাড়িতে চলে যায়, একটা প্যাট্রিলোকাল রিলোকেশন, হাজবেন্ডের সাথে তারা শিফট করে, ফলে তাদেরটা বেশি সিস্টেম্যাটিক্যালি বেশি হয়। কিন্তু এছাড়া এটা তো সামাজিক কারণ। মহিলাদের ক্ষেত্রে ইকোনমিক এবং সোশ্যাল, নন ইকোনমিক, সোশিয়াল সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টর, সামাজিক এবং সাংস্কৃতিক ফ্যাক্টরস গুলো উভয়ই কাজ করে। যেমন পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্র এবং ফ্যামিলি কন্ট্রোল, ফ্যামিলি নিষেধাজ্ঞা, এগুলো থেকে বেরোনোর জন্য মহিলারা অনেক সময় মাইগ্রেট করেন। এর ফলে ফার্টিলিটির উপর ইম্প্যাক্টটা কি সেটা বুঝতে গেলে আমরা একটা পয়েন্ট হচ্ছে যে যেসব মোবিলিটি এবং মাইগ্রেশনের ফলে যে দাম্পত্য জোড়া, যেটা যে কাপল, তাদের ক্ষেত্রে যদি ফিজিক্যাল সেপারেশন হয়, যে স্বামী হয়তো কয়েকদিনের জন্য চলে গেল, কিংবা কয়েক মাসের জন্য চলে গেল, তখন তাদের এই কোহ্যাবিটেশনটা, ফ্রিকুয়েন্সিটা কমে যায় এবং প্রেগনেন্সির প্রবাবিলিটিটাও কমে। এছাড়া এই ফিজিক্যাল সেপারেশনের ইম্প্যাক্টটা ছাড়াও মাইগ্রেশনের ফলে গ্রাম থেকে যে পুরুষ আর মহিলারা শহরে যায়, তারা শহরের লাইফস্টাইল, সেখানকার কালচারাল নর্মসটা ইমবাইব করে, এবং তার সাথে তার মধ্যে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার এবং ফার্টিলিটিটাও আছে। অর্থাৎ শহরের মানুষরা যেভাবে চলে, তাদের যে ধরনের সংখ্যা আছে সন্তানের, সেইটা তারা অনুসরণ করে। তো এইভাবে মাইগ্রেশন এবং সোশ্যাল মোবিলিটির নানাবিধ ইম্প্যাক্ট আছে। এখন আমি চলে আসছি যে খুব সংক্ষেপে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টরস অফ চেঞ্জ কি আছে সেগুলো। একটা হচ্ছে যে বাংলাদেশের ভূমি, যে ভূমি আহ, মালিকানা এবং ভূমি ব্যবহার করা, ওনিং এবং ওন্ড অ্যান্ড অপারেশনাল ল্যান্ড, এইটার যে ডিস্ট্রিবিউশন, এটা ওভার টাইম খুব ক্রমাগত আনইকুয়াল, বৈষম্যমূলক হয়েছিল। 1994 সালে দেখা যায় যে প্রায় 55%, একটা স্মল মেজরিটি অফ রুরাল হাউসহোল্ড, তারা তাদের আধা একরের চেয়ে কম জমি ছিল, আইদার মালিকানায় অথবা আহ, বগাতে আনা। এই যে লেস দেন হাফ অ্যান একর অফ অপারেশনাল ল্যান্ড, এদেরকে ফাংশনালি ল্যান্ডলেস বলা হয়। এবং 1994 সালের ভেতরেই গ্রামীণ পরিবারগুলোর অর্ধেকের বেশি এই অবস্থায় চলে আসে। এছাড়া আহ, জমির যে ডিস্ট্রিবিউশন, সেটা ছাড়াও ভূমিগ্রাস, জোর করে জমি দখল করা, এটার ফলে দারিদ্র্য বেড়েছে। প্রাইভেটাইজেশন হয়েছে যেসব কমন ল্যান্ড, জলাভূমি, গ্রামাঞ্চল, বনাঞ্চল, এগুলো ফলে যেসব ইকোলজিক্যাল নিশ থেকে গরিব মানুষ খাবার সংগ্রহ করতে পারতো, আহ, শাক পাতা তুলতে পারতো, মাছ ধরতে পারতো, এগুলো যত প্রাইভেটাইজড হয়ে যায়, তারা এগুলো থেকে বঞ্চিত থাকে। এই সার্বিক প্রেশারগুলো, নানা রকমের প্রেশারের ফলে একটা কম্পালশন হয়, এবং সেই কম্পালশনে দরিদ্র নারী এবং পুরুষ, যাদের জমি এবং জীবিকার পথগুলো সংকুচিত হয়ে আসে, তারা আর অধিকতর হারে বিভিন্ন বাজারে অংশ নিতে থাকে। বিশেষ করে শ্রম বাজার, তারপরে পণ্যের বাজার, ঋণের বাজার, ঋণ দরকার হয়ে পড়ে। এবং একই সাথে তারা নানা ধরনের সামাজিক প্রতিষ্ঠান, যেমন এনজিও গুলোতেও তারা অংশ নিতে থাকে। তো এই সব কারণে আমরা দেখি যে একটা বিশেষ ধরনের চাপ চলে আসছে, এবং তার ফলে মানুষ ক্রমাগতভাবে ইকোনমিক, একদিকে মার্কেটস, অন্যদিকে নন মার্কেট সোশ্যাল ইনস্টিটিউশনসে বেশি অংশ নিতে বাধ্য হচ্ছে। শহরের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা যেটা যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে 1901 থেকে 1991, এই 90 বছরে বাংলাদেশে এই যে আহ, শহুরে জনসংখ্যা, এটা বহুগুণ বেড়েছে। এবং পেছনে যে কারণগুলো ছিল সেটা হচ্ছে, একদিকে গ্রামাঞ্চল থেকে মানুষ এসছে শহরে, অন্যদিকে যেটা গ্রাম এলাকা ছিল প্রশাসনিকভাবে, সেটা কে নগর এলাকাগুলো সংজ্ঞায়িত করা হচ্ছে, মানে যেভাবে ধরুন মেট্রোপলিটন ঢাকার এলাকা বেড়েছে। আর সর্বশেষ হচ্ছে ন্যাচারাল ইনক্রিজ, যে যে মানুষেরা শহরে আছে তাদের নিজেদের স্বাভাবিক জন্মহার বৃদ্ধির কারণেও সংখ্যা বেড়েছে।
এর ফলে যে সমাজটা সৃষ্টি হয়েছে তার ভিতরে যারা দরিদ্র, যে যারা শহুরে বস্তি এবং স্কোয়াটার সেটেলমেন্টসে আছে, তাদের জীবিকার অবস্থা অত্যন্ত কঠিন। এবং এর ভেতরে বিভিন্ন পরিবার তাদের পারিবারিক শ্রম দিয়ে হয়তো কিছু বানাচ্ছে, সেটা বিক্রি করছে, অথবা যদি তারা নিজেদের ফ্যামিলি বেসড প্রোডাকশন সিস্টেম না করতে পারে, তখন তারা ওয়েজ ওয়ার্ক, শ্রম শ্রমজীবী মানুষ হিসেবে অন্যদের জন্য ভাড়া খাটছে। এটা শহরের ফর্মাল এবং ইনফর্মাল সেক্টর উভয়। একই সাথে তারা যে কোনো সময় তারা যেই বস্তিতে যেখানে আছে সেখান থেকে তাদেরকে তুলে দেওয়া, এভিক্ট করা, এই এই আশঙ্কার ভিতরে আছে। এবং এই আশঙ্কার এই ধরনের এভিকশনের পেছনে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা আছে, প্রাইভেট ডেভেলপার আছে যারা রিয়েল এস্টেট বানাচ্ছে, তারপরে অপরাধী গ্যাংস আছে, ল্যান্ড গ্র্যাবার্স আছে। কাজেই সমাজের শক্তিশালী অংশগুলো এই অনিশ্চয়তা সৃষ্টি করছে। এই যে পরিবেশটা, শহর এবং গ্রামের যে পরিবর্তনগুলো, এগুলো ফার্টিলিটি এবং অন্যান্য যে ডেমোগ্রাফিক প্রসেসেস আমি আলাপ করলাম সেগুলোকে নানাভাবে প্রভাবিত করেছে। এবং সেই প্রভাবের ভেতর দিয়ে বাংলাদেশে ফার্টিলিটি ডিক্লাইন হয়েছে। তো সেটা আমি এখন চারটা হাইপোথেসিস দিয়ে আপনাদের সামনে উম, তুলে ধরবো। প্রথম হাইপোথেসিসটা হচ্ছে যে মহিলাদের সাক্ষরতা, লিটারেসি, স্কুলে যাওয়া, শ্রমজীবী কাজ করা এবং নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া, এইটা বেড়েছে। আমরা যদি 1961 থেকে 74 সালের দিকে তাকাই, তাহলে মাত্র 10% মহিলা গ্রামাঞ্চলের তাদের সাক্ষরতা ছিল, লিটারেসি ছিল। 1991 সালের মধ্যে এটা বেড়ে 42% হয়ে যায় শহর এলাকায়, এবং 21% হয়ে যায় গ্রামাঞ্চলে। আহ, এবং এটা খুব দ্রুত হারে বাড়ে। যেমন গ্রামাঞ্চলে যদিও সাক্ষরতার হার কম ছিল, এটা অনেক দ্রুত বাড়ে শহরের চেয়ে। আহ, একইভাবে স্কুলে যাওয়ার যে রেট, সেটা 1961 এবং 91 সালের ভিতরে সিগনিফিকেন্টলি বাড়ে। সোশ্যাল এবং ইকোনমিক অ্যাক্টিভিটিসে মহিলাদের অংশ শুরু হয়, বেড়ে যায়। একটা কারণ হচ্ছে যে যেহেতু জমি কম, সবচেয়ে দরিদ্র যে পরিবারগুলো আছে, যারা 50%-এর বেশি গ্রামাঞ্চলে, তাদের নিজেদের বাড়ির আঙিনার ভেতরে জীবিকার পথ সাফিসিয়েন্ট নাই। কাজে তাদের বাধ্য হয়ে আঙিনার বাইরে যেতে হচ্ছে, এবং শ্রমবাজার হোক কিংবা আহ জলাভূমি বনাঞ্চল থেকে কিছু কুড়িয়ে নেওয়া হোক, এইভাবে তাদেরকে সার্ভাইভালের ব্যবস্থা করতে হচ্ছে। তো এই বিভিন্ন প্রক্রিয়া নানাভাবে মহিলাদের ফার্টিলিটিটাকে ডিপ্রেস করেছে, এবং আইদার ডিরেক্টলি অথবা মর্টালিটি, রুশিয়ালিটি এবং মাইগ্রেশনের মাধ্যমে করেছে। এবং শিক্ষার যে প্রভাব, সেটা কিছুটা এই ডায়াগ্রামটা দিয়ে দেখা যায়। এখানে 1984 থেকে 2011 সাল পর্যন্ত টিএফআরটা দেখানো হচ্ছে। বিভিন্ন রং হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য। যেমন যাদের একদম শিক্ষা নাই তারা হচ্ছে লাল, আর সবচেয়ে বেশি শিক্ষিত যারা, তারা একদম তলাতে, হাইয়েস্ট এডুকেশন, আর মাঝখানে অন্যান্য প্রাইমারি সেকেন্ডারি লেভেলের টিএফআর গুলো আছে। একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে যারা সবচেয়ে উচ্চশিক্ষিত মহিলা, তাদের টিএফআর মোটামুটি প্রথম গোড়ার থেকেই কম ছিল, 2 থেকে 3-এর মাঝখানে। সেটা খুব একটা বদলায়নি, একটা ফ্ল্যাট লাইন আছে। কিন্তু যাদের শিক্ষাগত যোগ্যতা নাই কিংবা ছিল না, তারা তাদের ফার্টিলিটি ডিক্লাইনটা ড্রাস্টিক। এই যে লাল রঙের যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা যেভাবে ডিক্লাইন করেছে, যারা শিক্ষিত তাদের ক্ষেত্রে কিন্তু ডিক্লাইনটা এইভাবে হচ্ছে না। তো কাজেই খুব স্ট্রাইকিং হচ্ছে যে উম, যাদের ক্ষেত্রে শিক্ষার প্রভাব কম ছিল, তাদের ক্ষেত্রেই শিক্ষাটা বেড়েছে সবচেয়ে হাই রেটে। সেকেন্ড হাইপোথেসিসটা হচ্ছে যে সান প্রেফারেন্স, এইটা আহ, বদলে গেছে। কিংবা আমি আর্গুই করছি যে কিছুটা করে বদলাচ্ছে। সান প্রেফারেন্স মানে হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে আহ, উম, যখন মা কিংবা বাবা মা দুই একটা সন্তানেরকে পুরুষ সন্তান চায়, মেয়ে সন্তানকে না চায়।
এটার একটা কারণ হচ্ছে যে মেয়েরা যেহেতু বিয়ের পরে, এখানে সমাজ এবং সংস্কৃতিটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে। তারা শ্বশুরবাড়িতে অর্থাৎ স্বামীর সাথে থাকতে চলে যায়, এবং তারা মূলত ওই পরিবারের অংশ হয়ে যায়। সেই জন্য তাদের নিজেদের বাবা মা তারা খুব বেশি প্রত্যাশা করে না যে মেয়েরা কিছু, যে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে তারা তাদেরকে সাপোর্ট করার ব্যাপারে খুব একটা যে কন্ট্রিবিউট করবে এটা প্রত্যাশা করে না। তার ফলে তারা মনে করে যে ছেলেরা অনেক বেশি আম, উম, নিশ্চয়তা দিতে পারে, বিশেষ করে যখন বাবা মা বুড়ো হয়ে যাবে। কিন্তু একটা পরিবারের একটা দম্পতি যদি চায় যে আমরা দুইটা পুরুষ সন্তান চাই, তাদেরকে কিন্তু চারটা সন্তানকে জন্ম দিতে হতো। কারণ সন্তান পুরুষ হবে না মেয়ে হবে সেটা তো আগে থেকে বলা যাচ্ছে না। কাজে ফার্টিলিটি রেট, ডিজায়ার্ড ফর অ্যাকচুয়াল ফার্টিলিটি রেট ডিজায়ার্ড ফার্টিলিটির প্রায় ডবল ছিল। কিন্তু যেটা আমি বলছি হয়েছে, এই যে যে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক জগতে যে পরিবর্তনগুলো আগে আমি একটু আগে আলোচনা করলাম, এর ফলে মহিলাদের অবস্থান এবং তাদের আয় উপার্জনের ক্ষমতা এমনভাবে বেড়ে গেছে যে মহিলা বাচ্চা, শিশু, যে মেয়ে বাচ্চা, তাদের মূল্যটা আগে যেখানে জিরোর কাছাকাছি ছিল সেটা ক্রমাগত বাড়ছে। যেমন অনেক ক্ষেত্রে গার্মেন্টস ওয়ার্কার মহিলাদের ক্ষেত্রে এখন আর ডাউরি লাগছে না, কারণ তারা নিজেরাই ডাউরি, তাদের যে উপার্জন ক্ষমতা। তো তার ফলে তাদের পরিবার এবং এই শ্রমজীবী মহিলা অনেক ক্ষেত্রে তাদের পরিবারের পুরুষ সদস্যদের সাপোর্ট করছে, অর্থাৎ তাদের বাবা ভাই এই মহিলার উপার্জনের উপর নির্ভর করছে। ফলে স্বাভাবিকভাবে এই প্রবণতার ফলে ভ্যালু অফ ফিমেল চিলড্রেনটাও বেড়ে গেছে। এবং এইটার জন্য আমি আর্গিউ করছি যে এটা এক ধরনের ডিক্লাইন ইন সান প্রেফারেন্স হয়েছে। আমি বলবো না যে এটা সার্বিকভাবে হয়েছে, আমি বলবো না যে এটা এন্টায়ারলি আমাদের হাফ হয়ে গেছে ফার্টিলিটি এর কারণে, কিন্তু উম, একটা কিছুটা করে হলো ফার্টিলিটি ডিক্লাইন করা শুরু করেছে। এবং এইটা কিন্তু একটা হাই অর্ডার অফ ফার্টিলিটি ডিক্লাইনকে এক্সপ্লেন করতে পারে এই হাইপোথেসিসটা, রিডাকশন ইন সান প্রেফারেন্স। যেমন আমরা যদি ধরি যে টিএফআর 1917 থেকে 6.9-এর কাছে ছিল, বাই 1993-94 এটা 3.3 হয়ে যাচ্ছে। এই যে 6.9 থেকে 3.3 হলো, এই যে ড্রাস্টিক প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, এই ধরনের ফলের জন্য এই যুক্তিটা আমার মনে হয় যে বেশ শক্তিশালী হতে পারে। 3 নম্বর হাইপোথেসিসটা হচ্ছে যে পরিবার হচ্ছে মৌলিক রিপ্রোডাক্টিভ ইউনিট, অর্থাৎ শিশুর জন্ম দেওয়া এবং শিশুকে বড় করার যে যে ইউনিট সেটা মূলত আহ, পরিবারের ভেতর দিয়ে হয় আমাদের সামাজিক ব্যবস্থায়। যেটা হয়েছে গত দশকগুলোতে সেটা হচ্ছে যে বাংলাদেশের সামাজিক গঠনে এমন কিছু ক্রিটিক্যাল পরিবর্তন হয়েছে যেটা পরিবারের এই ভূমিকা, সন্তানের জন্ম দেওয়া এবং সন্তানকে লালন করার ক্ষেত্রে সেটাকে পরিবর্তিত করেছে, এবং যার ফলে ফার্টিলিটি কমানোর দিকে প্রবণতা বেড়েছে। যেমন আগে যে ধরনের বড় জয়েন্ট অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলিজ ছিল সেগুলোর অনুপাত কমে গেছে। অন্যদিকে নিউক্লিয়ার অর্থাৎ দাম্পত্য আহ, কেন্দ্রিক যে পরিবারগুলো সেগুলো অনুপাতটা বেড়েছে। এবং যেহেতু জয়েন্ট এবং এক্সটেন্ডেড ফ্যামিলিজ গুলো কমে গেছে, বাড়িতে বাবা মা মানে দম্পতির সাথে বাবা মা কিংবা খালা চাচা এরা কেউ নাই। ফলে এক ধরনের যে ফার্টিলিটি সাপোর্ট পেত নিউক্লিয়ার কাপলটা, দম্পতি, তারা কিন্তু এটা আর এখন পাচ্ছে না। বরং তাদেরকে আহ, যদি চাইল্ড কেয়ারের জন্য সাহায্য লাগে তখন সেটা একজন আয়া কিংবা বুয়াকে তাদের বেতন দিয়ে রাখতে হচ্ছে। ফলে এটা একটা খরচ আছে, কাজে এটার একটা ফার্টিলিটি ডিপ্রেসিং ইফেক্ট প্রত্যাশা করা যায়। এছাড়া যেটা ঘটেছে সমাজে যে নানাভাবে নিউক্লিয়ার ফ্যামিলিটাই ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে সাব নিউক্লিয়ার ইউনিটস, পরিবারের বিভিন্ন ইন্ডিভিজুয়াল বিভিন্ন দিকে ছুটে গেছে। এটা হয় সবচেয়ে বেশি যখন দুর্ভিক্ষ জাতীয় উম, সংকট ঘটে, এবং এটার
ভালো অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিজ আছে বাংলাদেশে, আইরিক ইয়ানসেন এবং অন্যদের কাজে। এই প্রক্রিয়াটা পার্মানেন্ট অথবা রিভার্সিবল হতে পারে। মাইগ্রেশন, মোবিলিটি বাড়ার ফলেও কিন্তু এই ধরনের টেম্পোরারি সাব নিউক্লিয়ার ইউনিটস আমরা দেখতে পারি, যেখানে ধরুন 20টি মধ্যপ্রাচ্যে চলে গেছে কয়েক বছরের জন্য, তার পরিবার এখানে আছে। এই সাব নিউক্লিয়ার ইউনিটটা আছে, এদের কিন্তু কোনো রিপ্রোডাক্টিভ ফাংশন নাই। এবং এর ফলে একটা পরিণতি হচ্ছে যে ফিমেল হেডেড হাউসহোল্ডস, মহিলার যেসব পরিবারের প্রধান, মহিলা প্রধান, নারী প্রধান যে পরিবারগুলো, সেগুলোর অনুপাত বেড়েছে। এবং এই পরিবারগুলো বাই ডেফিনেশন এদের কোনো রিপ্রোডাক্টিভ ফাংশন নাই। চতুর্থ হাইপোথিসিস যেটা, সেটা হচ্ছে যে পরিবারের দুই ধরনের ভূমিকা আছে, একদিকে একটা রিপ্রোডাক্টিভ ইউনিট, অন্যদিকে এটা একটা প্রোডাক্টিভ ইউনিট। এই দুটো আগে একসাথেই ছিল। যখন আমরা কৃষি প্রধান দেশ ছিল, 80% পরিবার গ্রামাঞ্চলের, তারা নিজেদের খামার নিজেরা করতো এবং এটা পারিবারিক শ্রম দিয়ে করতো। এই অবস্থানটা কিন্তু বদলে গেছে। অর্থাৎ সামাজিক স্কেলে উৎপাদন সম্পর্ক যেটা, এই উৎপাদন সম্পর্ক, এই অর্থনৈতিক যে গঠনের ব্যাপারটা, এইটা কোয়ান্টিটি গুণগতভাবে বদলে গেছে। এবং যেটা ফার্টিলিটি ডিক্লাইনের যে সময়টা আমি আগে আলাপ করেছি, 1970 থেকে 90-এর দশক পর্যন্ত, উম, যেটা প্রধান ডিক্লাইনটা যখন হয়, এই সময়টা তথ্য আমাদেরকে বলে যে বাংলাদেশের সংখ্যাগুরু পরিবার আর পারিবারিক পরিবারের মানুষের শ্রম ভিত্তিক উৎপাদন ইউনিট ছিল না। অর্থাৎ কৃষি খামার কিংবা উম, কিংবা শহরে আহ, টুকটাক জিনিস বানাচ্ছে, বানিয়ে বিক্রি করছে। এইখানে ইনক্রিজিং মেজরিটিটা কিন্তু এই ধরনের পারিবারিক পারিবারিক শ্রম ভিত্তিক উৎপাদন কাজে ছিল না। তার বদলে শ্রমভিত্তিক, অন্যদের জন্য শ্রম করে উপার্জন করাটা বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে আহ, সত্য হয়ে উঠেছিল। তার ফলে যেটা হয় যে এক- যখন পারিবারিক শ্রম ভিত্তিক উৎপাদন হয়, তখন একটা সিস্টেম্যাটিক নেসেসিটি থাকে অর্থনৈতিক, যে পরিবারের ভিতরে শ্রমশক্তি বাড়াতে হবে, হাই ফার্টিলিটি লাগবে, কারণ এইটাই আমাদের একমাত্র সম্পদ যেটা বাড়ানো যায়। কিন্তু যখন পরিবার ভিত্তিক উৎপাদনটা কমে যায়, তখন ওই শ্রমশক্তি পরিবারের ভেতর উৎপাদন করার যে চাপ, যে প্রণোদনা, ইনসেন্টিভ যেটা, সেটা কমে যায়। আমরা যদি দেখি যে ফার্টিলিটি ডিক্লাইন যখন বাংলাদেশে হচ্ছে 1961 থেকে 1974 সালে, তখন যে একদিকে গ্রামে ভূমিহীন, অন্যদিকে শহরে যে পরিবারগুলো আছে, এদেরকে যদি আমরা যোগ করি এই অনুপাতগুলো, আমরা দেখবো যে এদের অনুপাতটা সিগনিফিকেন্টলি বেশি কৃষিভিত্তিক পারিবারিক শ্রমে উৎপাদন করছে এই ধরনের ইউনিটের চেয়ে। অর্থাৎ ফার্টিলিটি ডিক্লাইনের সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে একটা গুণগত পরিবর্তন হচ্ছে সামগ্রিক উৎপাদন সম্পর্কে, ইকোনমিক রিলেশনস অফ প্রোডাকশনে, যেটা ফার্টিলিটি ডিক্লাইনটাকে সাপোর্ট করে। তো এই চারটা হাইপোথিসিস দিয়ে আমি আহ, এই বাংলাদেশের ফার্টিলিটি কমে যাওয়ার যে প্যারাডক্সিক্যাল দিকগুলো, সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এখন জাস্ট উপসংহারে কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি। এক হচ্ছে যে বাংলাদেশের ফার্টিলিটি ডিক্লাইনের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই প্রক্রিয়াগুলো, সেগুলো ডেমোগ্রাফিক ট্রানজিশনের যেটা সাধারণ ধারণা, তার থেকে সে ভিন্ন। একই দিকে, একই সাথে কন্ট্রাসেপটিভ ব্যবহার করা, কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট দিয়ে যেটা মাপা হয়, এটাকে ধ- ধরা যায় যে এটা একটা প্রক্সিমেট ফ্যাক্টর, যেটা ফার্টিলিটি ডিক্লাইনকে ফ্যাসিলিটেট করেছে যখন, কিন্তু এটা এক্সপ্লেন করতে পারে না কেন ডিজায়ার্ড ফার্টিলিটি, আকাঙ্ক্ষিত ফার্টিলিটিটাকে, কেন এটা সিগনিফিকেন্টলি কমে যায় এবং সাস্টেইন ভাবে কমতে থাকে। তার বদলে আমি যেটা আর্গুই করেছি যে যে কার্যকারণ সম্পর্কগুলোর ফলে এইটা ঘটে, সেটা হচ্ছে সেগুলো নানা ধরনের সামাজিক এবং অর্থনৈতিক স্ট্রাকচারের পরিবর্তনের দ্বারা
প্রভাবিত হয়েছে, একই সাথে প্রভাবিত হয়েছে সাংস্কৃতিক যে মূল্যবোধ এবং প্র্যাকটিসেস, যেমন বিবাহ, শ্বশুরবাড়িতে থাকা ইত্যাদি, এবং কখন মেয়েদের বিয়ে হওয়া উচিত, কখন তাদের সন্তান ধারণ করা উচিত, এইটা নিয়ে যেসব ধারণা আমাদের সমাজে আছে, সেগুলোর ভেতরে যে পরিবর্তনগুলো হয়েছে, এই সব কিছু মিলে এই পরিবর্তন, এই রিডাকশন ইন ডিজায়ার্ড ফার্টিলিটি হয়েছে। এবং এই সিদ্ধান্তগুলোতে পৌঁছানোর জন্য আমি একটা ঐতিহাসিক অ্যাপ্রোচ ব্যবহার করেছি, যেখানে আমি বিভিন্ন সময়ের সূচক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিস্থিতি, এগুলো আলোচনা করে বিশ্লেষণ করেছি বিভিন্ন সময় নিয়ে, রাদার দেন একটা ক্রস সেকশনাল অ্যানালিসিস। কারণ ক্রস সেকশনাল অ্যানালিসিস দিয়ে এই ধরনের হিস্টোরিক্যাল কজালিটি ধরা অনেক কঠিন। একটা শেষ পয়েন্ট হচ্ছে যে সর্বশেষ যে উম, সর্বশেষ যে ফার্টিলিটি আমরা পাই 2024 সাল পর্যন্ত, সেখানে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা সম্পর্ক আমরা সমস্যা বাংলাদেশের মুখোমুখি এখন হচ্ছে। এটা হচ্ছে যে বিলো রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি, অর্থাৎ টিএফআর যখন 2 কিংবা তার নিচে চলে যায়, তখন যে দম্পতি সন্তান উৎপাদন করছে, তারা নিজেদেরকেই রিপ্লেস করতে পারবে না, কারণ তাদের দুইটা সন্তান হবে না, দুইটার চেয়ে কম সন্তান হবে। এটা ফল যেটা হয় সেটা হচ্ছে যে অল্প বয়সী যে কোহর্ট গুলো, সেগুলোর আনুপাতিকভাবে কমতে থাকে। বয়সের কাঠামোতে যারা বেশি বয়স্ক তাদের তুলনায় অল্প বয়সের মানুষরা কমে যেতে থাকে, এজ স্ট্রাকচারটা বদলে যায়, যার ফলে আমরা বলি একটা এজিং পপুলেশন হয়। এবং এটার একটা ফল হচ্ছে রাইজিং ডিপেন্ডেন্সি রেশিও, কারণ যারা উৎপাদন করতে পারে তাদের তুলনায় যারা বয়স্ক হয়ে যাচ্ছে, তাদের অনুপাতটা বেড়ে যাচ্ছে, ডিপেন্ডেন্সি রেশিওটা বেড়ে যাচ্ছে। তার ফলে উম, এই সমস্যাকে কিন্তু টেকনিক্যাল ফিক্স লাইক কন্ট্রাসেপশন দিয়ে সমাধান করা যাবে না। ঠিক যেভাবে হাই ফার্টিলিটিকেও কন্ট্রাসেপশন দিয়ে, শুধু কন্ট্রাসেপশন দিয়ে, একটা টেকনিক্যাল ফিক্স দিয়ে স- স- সমাধান করা সম্ভব ছিল না। এই নতুন যে সমস্যা আমরা দেখতে যাচ্ছি, এটা জন্য আমাদের নতুন করে অ্যানালিসিস করতে হবে, ফ্রেশ অ্যানালিসিস করতে হবে, যে কি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কারণে এই বিলো রিপ্লেসমেন্ট ফার্টিলিটির দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো। তার ফলে যে সমস্যাগুলো, এইজিং পপুলেশন, রাইজিং ডিপেন্ডেন্সি রেশিও, সেগুলো আমাদের ফেস করতে হবে। এবং এইটা জাস্ট এই ডায়াগ্রামটা দিয়ে বোঝানো যায় যে বাংলাদেশের পপুলেশন পিরামিড 2020-এর, যে এখানে যেটা খেয়াল করা যায় যে এই বয়সের পর থেকে, এই যে এই বয়সগুলো এখানে কিন্তু এটা কমে যাচ্ছে। ইউ ক্যান সি যে এই জায়গাটায় স্ট্রাকচারটা, অর্থাৎ বিলো রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটির ফলে পপুলেশন কম্পোজিশন, এজ স্ট্রাকচারটা বদলে যাচ্ছে, এবং এর ফলে যেটা আমি আগেই করেছি, ডিপেন্ডেন্সি রেশিওটা বেড়ে যাচ্ছে। বাট এটা একটা ভিন্ন সমস্যা, এটা আজকে আলাপ করবো না। এটা জাস্ট আমি উল্লেখ করলাম যে আমরা এতক্ষণ যে বাংলাদেশের যে যে ট্র্যাডিশনাল সমস্যা ছিল, প্রশ্নগুলো ছিল ফার্টিলিটি নিয়ে, সেটা সেখান থেকে আমরা অন্য একটা যুগের দিকে চলে যাচ্ছি। আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। জি স্যার, স্বপনাথন স্যারকে অনেক ধন্যবাদ, এবং অত্যন্ত চমৎকার করে স্যার চারটি হাইপোথিসিস আমাদের সামনে উপস্থাপন করলেন, এবং এই ফার্টিলিটি ট্রানজিশনস মূলত এর পিছনে কি কি ফ্যাক্টর কাজ করতে পারেন, স্যার যে ঐতিহাসিক অ্যাপ্রোচ ব্যবহার করেছেন এবং বিভিন্ন সময় এবং সূচকের প্রেক্ষাপটে আহ, আমরা এটা তা জানতে পারলাম। এবং স্যারের আর্টিকেল যেটি যারা পড়েছেন 1998-তে প্রকাশিত, সেখানেও কিন্তু স্যার এই আর্গুমেন্ট গুলো উপস্থাপন করেছেন। তো আমার মনে হয় যে এখন এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি জানি যে দেখতে পাচ্ছি যে যে আমাদের শিক্ষার্থীরা রয়েছেন, প্রথম অগ্রাধিকার থাকবে আমাদের শিক্ষার্থীর দিক থেকে। শিক্ষার্থীদের বাইরেও দেখতে পাচ্ছি গবেষক শিক্ষকরাও বিভিন্ন যুক্ত রয়েছেন। তো আমার মনে হয় যে আমরা এখন ফ্লোরটা ওপেন করতে পারি, যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর কারো না থাকলে তখন আমি স্যারকে প্রশ্ন করবো অথবা আমি আলোচনা করবো। বাট আগে আমার মনে হয় যে এখানে যারা অংশগ্রহণ করেছেন এতক্ষণ করে যে চমৎকার লেকচারটি আমরা শুনলাম, এবার কোশ্চেন্স পর্ব, আমি মনে করি আলোচনা পর্বে যেতে পারি কিছুক্ষণ। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে
হ্যাঁ, আচ্ছা। আমি দেখতে পাচ্ছি শামীমা হাত তুলে রেজ বাটনটি তুললে আমি দেখতে পাবো যে আমি দেখতে পাচ্ছি পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী শামীমা তাহেরা। শামীমা তাহেরা, তুমি তোমার মিউট করে তুমি প্রশ্নটি করতে পারো, আনমিউট করে। প্রথমে সালামু আলাইকুম এবং ধন্যবাদ স্যারকে পুরো একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। স্যার, আমার হচ্ছে দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আপনার প্রেজেন্টেশনের একদম শুরুর দিকে বলেছিলেন যে ডিজায়ার্ড ফার্টিলিটি কমার ফলে আমরা দেখতে পারি যে সোশ্যাল স্কেলে একটা চেঞ্জ আসে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে স্যার, যে এই যে সোশ্যাল স্কেলে একটা চেঞ্জ আসে, এই জিনিসটা মেজার করার জন্য আমাদের অ্যাবসলিউট কোনো স্কেল সিস্টেম কি আছে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমার আরেকটি প্রশ্ন ছিল স্যার, যেটি হচ্ছে আহ স্যার, আপনি আরেক জায়গায় বলেছিলেন যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থেকে এগুলো হচ্ছে ভিন্ন কারণ, মানে আপনি আপনার যে হাইপোথিসিস চার্টটি দেখিয়েছেন আমি সেগুলো বুঝতে পেরেছি, এবং এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থেকে ভিন্ন ও, কারণে এই ফার্টিলিটিটা ডিক্লাইন করেছে। এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভিন্ন, এটা কতখানি ভিন্ন, সেটা কি কোয়ান্টিটেটিভ ওয়েতে কোনো মেজার করার উপায় আছে, নাকি আমরা শুধুমাত্র কোয়ালিটেটিভ থেকেই একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এটা ভিন্ন? এই দুটো প্রশ্ন ছিল আমার স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে শামীমা তাহেরা, তোমাকে ধন্যবাদ দুটো প্রশ্ন অবতারণা করার জন্য। পাশাপাশি অন্যরা যারা যদি প্রশ্ন কেউ করতে চায়, সেটি আমার মনে হয় যে চ্যাট বক্স আছে, সেখানেও লেখা যেতে পারে, অথবা হাত তুলে পরবর্তীতে প্রশ্ন করা যেতে পারে। স্যার, আপনি কি এটি অ্যাড্রেস করবেন নাকি আরো কিছু প্রশ্ন নেওয়ার পর আপনি বলবেন? আরো কিছু প্রশ্ন হলে ভালো হতো, আছে কি? হ্যাঁ, যদি থাকে হ্যাঁ। আমি অপেক্ষা আচ্ছা, করতে পারি। আমরা আরেকটু দেখি স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে 401 কোর্সের? হাত তুললে আমি বুঝতে পারবো যে আহ, আহ, কারো প্রশ্ন আছে কিনা এখানে। হুম, আচ্ছা স্যার, ওরা যদি কারো কোনো হাত তুললে আমি এখানে রেইজ বাটনটা দেখলে, হ্যান্ড রেইজ বাটনটা রেইজ করলে বোঝা যাবে। হ্যাঁ, একজন মনে হয় দেখতে পাচ্ছি। উনি কে এটা? নাম তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আনোয়ার হোসেন। আমার আনোয়ার হোসেন আমাদের বিভাগের শিক্ষার্থী ও এখন বর্তমানে জার্মানিতে আছেন, ম্যাক্স প্লাঙ্কে। আনোয়ার, প্রশ্ন করতে পারো। ধন্যবাদ স্যার। স্বপন স্যারকে অসংখ্য ধন্যবাদ চমৎকার তার প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। স্যার, আমি একটা আপডেট দিয়ে শুরু করব। এই 2023-এ আইআইএসএ ভিয়েনা বেসড একটা থিঙ্ক ট্যাঙ্ক, গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক, তারা কিন্তু স্যার একটা এক্সটেন্সিভ একটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে যে আসলে বাংলাদেশের এই ফার্টিলিটি ট্রানজিশনের পেছনে ফ্যামিলি প্ল্যানিংয়ের ভূমিকা কত, আর ফিমেল এডুকেশনের ভূমিকাটা আসলে কত। সেখানে কিন্তু স্যার তারা এটা এস্টাবলিশ করে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের চাইতে ফিমেল এডুকেশনের ভূমিকাটা আসলে বেশি ছিল। সো যেটা হচ্ছে স্যার আপনার যে এক্সপ্লানেশন 1998-এ, সেটাকে কিন্তু ভ্যালিডেট করে তাদের এই গবেষণাটা। তো শামিমা, এই কোয়ান্টিটেটিভ জায়গাটা সেখান থেকেও তুমি দেখতে পারো, সেটা একটা সাজেশন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্যার, এই লেকচারটা শুনে আসলে খুব ভালো লাগলো, কারণ আমরা যখন 2015-তে পপুলেশন সায়েন্সেসের স্টুডেন্ট ছিলাম তখনই কিন্তু আমাদের এই আর্টিকেলগুলোর সাথে আমাদের এক্সপোজারটা হয়। আমরা দেখলাম যে 1993, 1994 বা 1990 পুরোটা সময় কি ভাইব্রেন্ট একটা মানে পপুলেশন রিলেটেড আলোচনাগুলো হতো গ্লোবাল লেভেলে। একদিকে একটা গ্রুপ তারা বলছে যে ফ্যামিলি প্ল্যানিং এর ভূমিকা আছে, একদিকে স্বপনাদ্দান স্যারেরা তারা একটা মানে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছেন। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার মূলত ফিউচার কেন্দ্রিক, যে আমরা কি 2000 পরবর্তী সময়ে যে বাংলাদেশের ডেমোগ্রাফিক সিনারিও, সেইখানে ডেমোগ্রাফারদের ভূমিকা বা আমাদের গবেষণার জায়গাটা কি, আহ, স্বপনাথন স্যার, আপনার কি মনে হয় কি না যে সেই ডিসকাশনগুলো আমাদের টু সাম এক্সটেন্ট কমে গিয়েছে? এবং যদি কমে গিয়ে থাকে, আমরা যারা ডেমোগ্রাফি স্টুডেন্ট আছি, যারা প্যাশনেটলি ডেমোগ্রাফিটাকে স্টাডি করি, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে যে কিভাবে আমরা বাংলাদেশকে নিয়ে আরো বেশি ডেমোগ্রাফিক স্টাডি করতে পারি? আমি জানি যে একটা ডেটা লিমিটেশন অবশ্যই আমাদের আছে গ্লোবাল কনটেক্সটে, হাই ইনকাম কান্ট্রির তুলনায়। সেটাকে ম্যানেজ করে কিভাবে আমরা ডেমোগ্রাফিক স্টাডিগুলোকে বাংলাদেশের কনটেক্সটে বেশি করতে পারি? ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার মনে হয় যে
আর কোনো প্রশ্ন যদি থাকে আমার মনে হয় যে পরবর্তীতে দেওয়া যেতে পারে। আমার মনে হয় স্যার যেহেতু উপস্থিত আছেন, স্যারকে আমি একটু ক্লু ধরিয়ে তারপর দিই, তারপর স্যার, কারণ আমিও একটু সুযোগটা নেই। এরকম সুযোগ হুম। সব সময় স্যার পাওয়া যাবে না। স্যার আপনাকে যখন পেয়েছি তো সাক্ষাতে হলে আরো ভালো হতো স্যার। স্যার আপনি হয়তো দেখেছেন যে বাংলাদেশের যে ফার্টিলিটি ট্রানজিশনটি হয়েছে, আমরা 2011 সাল থেকে স্যার 2022 সাল পর্যন্ত যদি ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে যেটি রয়েছে, যেটা বিডিএইচএস বলা হয়ে থাকে, এর তথ্য যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে টিএফআর কিন্তু এখনো 2.3। এবং যদি সিপিআর রেট, কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেটটাও যদি খেয়াল করে দেখি, সেটিও কিন্তু স্যার মানে তেমন বাড়েনি, একই পর্যায়ে একদম খুব ক্লোজ কাছাকাছি আছে, 64% মতো এখন, 62 থেকে 63, অল্প একটু বেড়েছে। আবার আরেক দিকে লক্ষ্য করছি স্যার যে এখন বর্তমানে অ্যাডোলসেন্স ফার্টিলিটি, যেটি কিশোরী মাতৃত্ব বা ওই জায়গা প্রজনন হারের, এইটা কিন্তু এখনো দক্ষিণ এশিয়াতে আমাদের মধ্যে অনেক বেশি রয়েছে। এবং বাল্য বিয়ে এখনো দেখা যাচ্ছে স্যার প্রায়, যদিও অন্যান্য ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এই জায়গাতে প্রায় 51% মতো কিন্তু বাল্য বিয়ে হচ্ছে, যাদের বয়স ছিল 20 থেকে 24 বছর, কিন্তু বিয়ে হয়েছে 18 বছর, যেটি ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভিলেন্স 2022-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন এরকম একটি বাস্তবতায় দেখা যাচ্ছে আমাদের শিক্ষার হার বেড়েছে, আমি লেবার ফোর্স পার্টিসিপেশনের হার বেড়েছে বলছি, আমরা বলছি যে অন্যান্য সামাজিক অর্থনৈতিক সূচকে অগ্রগতি হয়েছে, কিন্তু ওই অ্যাডোলেসেন্স অফ ফার্টিলিটিতে কিন্তু, বা যেটি বলছি যে বাল্য বিয়ের মতো জায়গাতে কেমন কোনো আহ, মানে আশান্বিত হবার মতো কোনো পরিবর্তন কিন্তু বাংলাদেশ সমাজে ঘটছে কিনা, এ নিয়ে একটা বড় প্রশ্ন আমরা লক্ষ্য করতে পারি। আর যেটি হচ্ছে যে ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভিলেন্স, হেলথ সার্ভের যে ডেটা, আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে উপাত্ত, স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এই দুটোর উপাত্তের মধ্যে কিন্তু আমরা এক ধরনের পার্থক্য লক্ষ্য করতে পারি, যার জন্য গবেষক হিসেবে যখন আমরা অ্যানালাইসিস করতে চাই, আমরা কখনো কখনো চ্যালেঞ্জ ফেস করি। এটা রয়েছে, কিন্তু তারপরও বুঝতে পারছি যে হ্যাঁ, যে এখানে একটা পরিবর্তন আসছে, বা কাছাকাছি আমরা ক্লোজ টু দ্য রিপ্লেসমেন্ট লেভেলে পৌঁছে গেছি বলতে পারি। কিন্তু সেটি হলেও এই বাস্তবতায় আপনি কি মনে করেন স্যার যে যে এই জায়গায় যদি দেখা যায় যে চাইল্ড ম্যারেজ যদি আমরা যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু টিএফআর আরো তো কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যেখানে আপনি কিছুটা ডিজায়ার্ড ফার্টিলিটির কথা বলছেন, যেহেতু ওই বয়সেই বিয়েটা বেশি হচ্ছে, এবং ওই বয়সেই আমরা মোটামুটি দেখতে পাই যে প্রজনন হার বা বয়স নির্দিষ্ট প্রজনন হারটা বেশি। তাহলে এই অবস্থার মধ্যে স্যার আপনি যে অন্যান্য আদার ফ্যাক্টরস গুলো, যেমন ধরেন স্যার বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, বিসিসি, বা এনজিওদের যে কন্ট্রিবিউশনটা বাংলাদেশের ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন, তো সার্বিক পরিসরে স্যার এই জায়গাগুলোতেও যদি একটু বলেন তাহলে মনে হয় মানে আরো বেশি উপকৃত হবো আপনার কাছ থেকে স্যার। আমি মনে হয় আপাতত এখানে থামি স্যার, বাকিটা আপনি স্যার প্লিজ কন্টিনিউ করেন। এবং এই এই ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আমি তাহলে এই আগের যে প্রশ্নগুলো আছে ওখান থেকে শুরু করি, জি। তারপর আমি আপনার সর্বশেষ আলোচনাটায় আসি। আহ, প্রথমে শামীমা তাহেরের প্রশ্নগুলো, যে ডিজায়ার্ড ফার্টিলিটি সোশ্যাল স্কেলে বদলানো জন্যে, যখন বদলায় সেটাকে মাপার জন্য কোনো মেজারমেন্ট আছে, সিস্টেম আছে কিনা। আহ, উম, আমি আসলে এখানে ঠিক মানে কোয়ান্টিটেটিভ ইয়ের কথা বলছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পরিবর্তনটা, এটা যে এমন না যে এটা এক একটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলিতে হয়েছে, সেগুলো আমরা যোগ করলাম তারপরে আমাদের ফার্টিলিটি ডিক্লাইন হলো। আমি বলতে যাচ্ছি যে একটা পরিবার না, এই সমাজের দরিদ্র স্তরের মানুষের অ্যাক্রস দেম, সবগুলো পরিবারের ভেতরে একই ধরনের চাপ এসছে, এবং সেই একই ধরনের চাপের ফলে আমরা একটা ম্যাস কালেকটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। আহ, ইংরেজিতে বললে নট জাস্ট ইন্ডিভিজুয়াল এজেন্টস অ্যাডাপ্টিং টু কনস্ট্রেন্টস, বাট কন্ডিশনস অফ রিপ্রোডাকশনটা এমনভাবে বদলে যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল এজেন্টসদের অ্যাডাপ্ট করতে হচ্ছে। অর্থাৎ একটা কালেকটিভ ট্রান্সফরমেশনের জন্য যে চাপ, একটা খেলার
নিয়ম কানুন বদলে যাওয়া, চেঞ্জেস ইন দ্য রুলস অফ দ্য গেম, সেই ধরনের পরিবর্তন কথা। কাজে এইটা ঠিক মানে গুণগতভাবে মাপার কোনো প্রশ্ন উঠছে না, মানে সংখ্যায় তাত্ত্বিকভাবে মাপার চেয়ে এটা যেভাবে ফার্টিলিটি ডিক্লাইনের সাথে অ্যাসোসিয়েটেড কজাল ফ্যাক্টরগুলো কিভাবে চেঞ্জ করছে সেইটাকে বোঝার একটা ব্যাপার আছে। ডেমোগ্রাফিক ট্রানজিশন থেকে আমাদের এটা কতখানি ভিন্ন, এটা মাপার উপায় আছে কিনা, এখানেও একই প্রশ্ন, মানে যে রিসার্চ করে আমাদের দেখাতে হবে। আমি আজকে কতগুলো হাইপোথেসিস দিয়েছি আপনাদের কাছে, এই সবগুলো হাইপোথেসিস আমি যে এখানে ভ্যালিডেট করতে পেরেছি তথ্য দিয়ে তা আমি দাবি করছি না। কিন্তু আমি যেটা উপস্থাপন করছি যে এইটা নিয়ে যারা ডেমোগ্রাফার যারা ডেমোগ্রাফির ছাত্র এবং শিক্ষক এবং গবেষক, তারা যদি এটা নিয়ে কাজ করেন তাহলে আমরা নতুন আমরা এই হাইপোথেসিস গুলো টেস্ট করে আমরা দেখতে পারি যে আসলে এটা কতটুকু ভ্যালিডেট করা যায়। যদি সঠিক না হয়ে থাকে তাহলে এটাকে কিভাবে পরিবর্তন করা যায়, করলে আমাদের ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা আরো রোবাস্ট হয় কিনা। তো আমি বলবো যে এইভাবে আমাদেরকে এগোতে হবে। তারপরে আমি আসছি যে উম, আনোয়ার হোসেন, যিনি ম্যাক্স প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে আছেন বোধহয়, না, জার্মানির। জি জি আহ, জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস। এবং আপনি যে স্টাডিটার কথা উল্লেখ করেছেন, এটা আমি অন্য স্টাডিতেও দেখলাম যে আম, বলা হচ্ছে যে ফিমেল এডুকেশনটাই সবচেয়ে মানে কন্ট্রাসেপশনের চেয়ে গুরুত্ব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি খালি এটা আমি এটার সাথে মানে দ্বিমত পোষণ করি না। আমি কেউ বলবো যে আমি দেখছি যে লিটারেচারটা মূলত ফিমেল এডুকেশনের উপরে চাপ দিচ্ছে, ওয়ারাজ আমি যেটা আর্গিউ করছি সেটা হচ্ছে যে শুধু এডুকেশন লিটারেসির ব্যাপার না, এই যে পার্টিসিপেশন ইন ওয়ার্ক, কম্পালশন টু পার্টিসিপেট ইন ওয়ার্ক, কারণ অন্য উপায় নাই। একদিকে নিজেদের জমি জমা কমে যাচ্ছে, অন্যদিকে ওপেন অ্যাক্সেস রিসোর্স কমে যাচ্ছে, আবার যারা শহরে আসছে তাদের জমি জমা, ওপেন অ্যাক্সেস রিসোর্সের প্রশ্ন উঠছে না, তাদেরকে ফর্মাল কিংবা ইনফর্মাল সেক্টরে কোথাও একটা ঠাঁই করে নিতে হবে। তো এই পরিবর্তনগুলো আহ, যেটা যেটাকে মানে আমরা যদি যোগ করি, শুধু শিক্ষা না, আহ, কর্মজগতে অংশ নেওয়া, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অংশ নেওয়া, এনজিওদের কাছে মাইক্রো ক্রেডিট নেওয়া, এই প্রত্যেকটা জিনিস মিলে যেটা হচ্ছে যে উইমেন্স পজিশন চেঞ্জ করছে। এবং এটার মধ্যে কিছুটা এম্পাওয়ারমেন্ট আছে, কিন্তু সবটুকু যে এম্পাওয়ারমেন্ট আমি বলবো না, কারণ অনেক মহিলা আবার আটকে যাচ্ছে এই ঋণের জালের ভিতরে। বাট নানদিলেস এই এই যে চেঞ্জ ইন উইমেন্স পজিশন অ্যাজ কন্ট্রাস্টেড টু সিম্পলি ইনক্রিজ ইন ফিমেল এডুকেশন, এইটা আমি আর্গিউ করছি। আমার আমার হাইপোথিসিসটা হচ্ছে ইট ইজ সামথিং অ্যাজ ব্রড অ্যাজ দ্যাট। আপনি ভাইব্রান্ট ডিবেটের কথা বলেছেন ইন 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 ডেমোগ্রাফি বাংলাদেশ সংক্রান্ত, এবং সেটা কমে গেছে কিনা। উম, আমি জানি না কমে গেছে কিনা। আমি অনেকদিন দেশের বাইরে আছি এবং ডেমোগ্রাফিক নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করি না। আমি প্রায় 25 বছর পর আবার এদিকে ফিরলাম, আমি অন্য বিষয় নিয়ে কাজ করি উম, আজকাল। তো সেজন্য আমি ঠিক ওয়াকিবহাল না। তবে আপনার যেটা প্রশ্ন সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করি যে কিভাবে এটাকে ইনভিগোরেট করা যায় কিংবা রিইনভিগোরেট করা যায়। এবং আমি বলবো যে বাংলাদেশের ক্ষেত্রটা খুবই রিচ এবং সম্ভাবনাময়। বাংলাদেশের যে প্রবলেমসগুলো আমরা দেখছি, এই প্রবলেমসগুলো ডিফাইন করাটাই তো হাফ অফ দ্য ওয়ার্ক। বাকি অর্ধেক হচ্ছে প্রবলেমসগুলো সলভ করা। তো উম, বাংলাদেশে এত রিচ একটা সোশ্যাল ট্রান্সফরমেশন আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, যে এটা নিয়ে যারা কাজ করতে আগ্রহী তারা কাজ করার অনেক প্রশ্ন খুঁজে পাবেন। এবং তারা যদি একাধিক হন, তাদের মতামত ভিন্ন হবে এবং তার ভেতর থেকে একটা বিতর্ক হবে, এবং আশা করি যে এই ডিসকোর্সটা আবার ভাইব্রেন্ট হবে। এখানে আমি বলছি যে আরেকটা জিনিস, যে এটা শুধুমাত্র যে নতুন ডেটা কালেকশন না,
যে উনি মতলব নিয়ে অনেক কাজ হয়েছে, আচ্ছা আমরা শ্রীমঙ্গল নিয়ে কাজ করি। ইটস ইজ নট সিম্পলি এডিশন অফ এরিয়াস। আরেকটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ডেটা ছাড়া এই কোয়ান্টিটেটিভ ডেটা আমরা কিভাবে ইন্টারপ্রেট করব, সেটার জন্য থিওরিটিক্যাল ইনোভেশনের দরকার আছে। প্রচলিত যে থিওরিগুলো আছে সেগুলো যেখানে কাজ করছে না, সেখানে ইট ইজ নেসেসারি টু থিঙ্ক থ্রু অ্যান্ড ফাইন্ড অল্টারনেটিভ থিওরিটিক্যাল ফ্রেমিং দরকার। সেটা যদি লিটারেচার না থাকে, তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষার্থী এবং ডেমোগ্রাফির যারা চর্চা করেন তাদেরকে ইনভেট করতে হবে। এবং আমি আপনাদেরকে আর্জ করি, আহ্বান করি যে আমরা ওই থিওরিটিক্যাল দিকটাতেও আমরা নজর দিই। যদি বিশেষ করে যদি থিওরিটিক্যাল ইনোভেশন আপনারা করতে পারেন, সেইটা দেখবেন যে এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মতো আশেপাশে তৃতীয় বিশ্বের বহু দেশে সে হয়তো সেটা প্রযোজ্য হবে। তখন এই ডিসকোর্সটা অনেক বেশি ইন্টারন্যাশনালাইজড হয়ে যাবে এবং এটা ভাইব্রেন্সি অনেক বেড়ে যাবে। আমি আশা করি সেভাবে আপনারা এগোতে পারবেন। প্রফেসর মইনুল ইসলাম, আপনার প্রশ্নগুলো খুবই রেলিভেন্ট। আমি যেগুলো উত্তর দিতে পারবো সেটা বলতে পারবো না। তবে আই অ্যাগ্রি উইথ ইউ, এই যে 2.3-তে 2011 থেকে 22-এর ভেতর টিএফআরটা ইয়ে আছে, এটা আমিও লক্ষ্য করেছিলাম। আপনি আরেকটা জিনিস অ্যাড করেছেন যে সিপিআরেও খুব একটা পরিবর্তন হয়নি, 62%-এর কাছে ওঠানামা করছে। And then you pointed to একটা very significant issue, এই adolescent fertility, যেটা হাইয়েস্ট ইন সাউথ এশিয়া, যেটা আমার কাজে আমি উল্লেখ করতে পারি নাই। থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং মাই টু মাই অ্যাটেনশন এই ইস্যুটা। এবং মানে আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে আম, যে আর্গুমেন্টস গুলো আমি দিয়েছি সেটা হচ্ছে ওভারঅল ম্যাক্রো স্ট্রাকচার্স নিয়ে, ম্যাক্রো সোশ্যাল চেঞ্জ, ম্যাক্রো ইকোনমিক চেঞ্জ, সেটা মাইক্রো ফার্টিলিটিকে কিভাবে প্রভাবিত করছে। কিন্তু সেখানে স্পেসিফিক এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপটাকে নিয়ে আমি ফোকাস করি নাই, এক্সেপ্ট ধরুন এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটের কথা বলতে গিয়ে। বাট হোয়াট ইউ আর সেইং ইজ যে এজ স্পেসিফিক ফার্টিলিটিটাকে আমাদেরকে আরো আরো ইন ডিটেল দেখতে হবে। এবং টু দ্য এক্সটেন্ট যেটার একটা এটা মোডাল যে প্যাটার্ন সেটা থেকে কতখানি ভ্যারি করছে, অ্যান্ড দেন টু সি যে এটাকে আমরা আর কিভাবে অ্যানালাইজ করতে পারি। আই এগ্রি যে বাল্য বিবাহের ইস্যুটা আছেই। এবং একটা জিনিস দেখতে হবে লঙ্গিটিউডিনাল ডেটা নিয়ে, যে এটাকে ইন্টেন্সিফাই করেছে নাকি, বাল্যবিবাহের ইন্টেন্সিটিটা কি অ্যাকচুয়ালি বেড়েছে। এবং আমরা যেখানে সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ এস এম এম বাড়ছে দেখছি ফর অল কোহর অল এজ গ্রুপস, সেটা পার্টিকুলারলি টিন এজারদের ক্ষেত্রে কি আহ, আহ, না বেড়ে বরং কমছে, উল্টো দিকে যাচ্ছে কিনা, এই ডিটেলড অ্যানালিসিসটা দরকার প্রথমত। সো দ্যাট আমরা জানি যে ইন টার্মস অফ ডেটা এভিডেন্সের দিক থেকে হোয়াট ইজ দি প্রোফাইল অফ দ্য প্রবলেম। তারপরে ধরুন আপনি সেটা যখন এস্টাবলিশ করতে পারছেন, আই এম শিওর আপনি নিজেই তখন ওটার একটা তাত্ত্বিক বিশ্লেষণাত্মক একটা থিওরিটিক্যাল অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারবেন। সো আই আই উইশ ইউ লাক অ্যান্ড আই এনকারেজ ইউ টু ডু দ্যাট ওয়ার্ক। আমি নিজে আপনার কাজ সম্বন্ধে তখন জানতে চাইবো, আপনি এবং অন্য যারা এই বিষয়ে কাজ করছেন, যে সেই কাজগুলো জানলে তখন আমার নিজের চিন্তা ভাবনাও সমৃদ্ধ হবে। ও আপনি একটা জিনিস বলেছেন, এই ডেটা ডিসক্রেপেন্সি বিডিএইচএস এবং বিবিএস নিয়ে, এটা তো ক্লাসিক প্রবলেম বাংলাদেশের। ফিকটিভ ডেটা, ফিকশনাল ডেটা আমাদের দেশে উৎপন্ন হয়েছে। কাজেই সেটা সমাধান, সেটা ঠিক মানে একাডেমিক প্রবলেম না, এটা মানে প্রোডাকশন অফ ট্রুথ এবং প্রোডাকশন অফ ফেক ইনফরমেশন, আমাদেরকে ওই আলোচনায় যেতে হবে। স্যার, স্যার আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে আমাদের একজন শিক্ষার্থী আপনাকে করেছে স্যার, কিন্তু আমি কি পড়বো স্যার? ওই যে চ্যাট বক্সে হ্যাঁ, আছে আপনি। হ্যাঁ, আচ্ছা আপনি স্যার, পড়ে তাহলে শোনান। আমি আচ্ছা স্যার। স্যার উনি ওই রামিসা মালিহা, ও স্যার 7th সেমিস্টার মানে অনার্স 4th ইয়ারের স্টুডেন্ট আমাদের পপুলেশন সায়েন্সেস। ও বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, হেয়ার ইটস হাইলাইটেড দ্যাট রাইজিং ফিমেল লিটারেসি and changes in women's position as the key drivers of fertility decline. How did these factors interact with cultural norms like Porda tradition to reshape reproductive behavior?
স্যার। খুবই পার্টিনেন্ট। হ্যাঁ, বলুন। হুম, জি স্যার, না ঠিক আছে স্যার, এটাই ছিল এটুকুই তার কি? প্রশ্ন। জি, এটুকুই। এইটুকুই স্যার। হ্যাঁ, আমি খালি এইটুকুই। বলবো এবং যে এবং এবং তারপর আরেকটা প্রশ্ন আছে স্যার, ওই আরেকজন শিক্ষার্থী সারা, আহ, সে বলছেন, আসসালামু আলাইকুম স্যার। স্যার, adolescence fertility is playing vital role to delay reaching below replacement fertility. Engaging girls in education can play crucial role here, but other than this, what more factors could be included here to reduce adolescence fertility? আচ্ছা, এটা প্রথম ছিল। অংশটা প্রথম অংশটা একটু আরেকবার বলবেন, হ্যাঁ, বিলো রিপ্লেসমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ও প্রথম অংশে বলছে, স্যার, অ্যাজ অ্যাডোলেসেন্স ফার্টিলিটি ইজ প্লেইং ভাইটাল রোল টু ডিলে রিচিং বিলো রিপ্লেসমেন্ট ফার্টিলিটি, engaging girls in education can play crucial role here, but other than this, what more factors should be included here to reduce adolescence fertility? আরেক খুবই। আর একই একই সাথে স্যার আরো একটা কোশ্চেন আসছে স্যার, ওই রামিসা মালিহা, ও বলছে, রিভার ইরোশন অ্যান্ড ফ্লাডস এটসেট্রা ড্রপ ডিস্ট্রেস মাইগ্রেশন. Did these environmentally displaced groups exhibit different fertility behaviors compared to economically motivated migrants? So, রিভার ইরোশন, ফ্লাড, এগুলোর সাথে স্যার একটা লিঙ্ক করার চেষ্টা করেছে, যে বলতে চাচ্ছে যে এই এনভায়রনমেন্টালি ডিসপ্লেসড গ্রুপস কে ফার্টিলিটি বিহেভিয়ারের সাথে ইম্প্যাক্ট ফেলছে কিনা, রাদার দেন ইকোনমিক্যালি মোটিভেটেড মাইগ্রেন্টস। আর আর কোনো প্রশ্ন আমি দেখছি না স্যার, মোটা দাগে এই কয়টাই দেখছি এখানে আছে। আর এগুলোর উপর স্যার ওভারঅল যদি আপনার কিছু বলার থাকে স্যার বলতে পারেন, আমরা আর প্রশ্ন এই মুহূর্তে নিব না, 6টা 18 বেজে গেছে স্যার। সো আপনি যদি স্যার কিছু বলেন স্যার। না, ঠিক আছে, প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। মালিহার প্রথম প্রশ্নটা ছিল রাইজিং ফিমেল লিটারেসি এবং উইমেন্স পজিশন, এবং এটার সাথে পর্দার প্রথার যে ভূমিকা, এসব নিয়ে। এবং আহ, পরে সারার যে প্রশ্নটা, সেটাও খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি জাস্ট চিন্তা করছি, আমি একটা একটা করেই বলি। উইমেন্স পজিশন এবং ফিমেলস লিটারেসি, এইটা পর্দা প্রথার সাথে কিভাবে ইন্টারাক্ট করেছে, এটা নিয়ে আমার আরেকটা পেপার আছে 1993 সালের, আহ, যেটার নাম ছিল বার্ডস ইন এ কেজ। হুম, যেটা অক্সফোর্ড অক্সফোর্ডের আহ, একটা পাবলিশার বের করেছিল, নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। ওইখানে আমি খুব ডিটেল আলাপ করেছিলাম এই এই সময়টা নিয়ে। এটা এই লেখাটা 1988-তে আমি প্রথম লিখি, পরে 1993-তে ছাপা হয়। তো মূল বিষয়টা ছিল যে পর্দা প্রথাটা যতই ইয়ে হোক, যতই রক্ষণশীল এবং শক্তিশালী হোক, বাংলাদেশের যে ম্যাক্রো লেভেল যে চেঞ্জগুলো হয়েছে, সেগুলো এই পর্দা প্রথার যে ভিত্তিটা, সেটাকে নানাভাবে কমিয়ে দিয়েছে। বিশেষ করে আমি যেটা বলেছিলাম যে ভূমিহীন পরিবারের সংখ্যা অনুপাত যখন 50%-এর বেশি, মোর দেন হাফ হয়ে যায়, তখন এই পরিবারগুলোর মহিলাদের পক্ষে আর ঘরের আঙিনার ভেতরে জাস্ট আহ, মানে গরু ছাগল পোষা আর সবজি বাগান করে জীবিকা চালানো সম্ভব ছিল না। তাদেরকে তখন বাধ্য হয়ে বাইরে যেতে হয়েছে। তখন বাইরে গিয়ে কারণ কাজ পেতে হবে, এবং কাজটা সামাজিক জগতে আছে, বাড়ির আঙিনার বাইরে। কাজে পর্দা যাই থাকুক, পর্দা একটা টোকেন সিম্বল দিয়ে, মাথায় একটা কাপড় দিয়ে হলেও কিন্তু বেরিয়ে যেতে হচ্ছে। সেই অর্থে উইমেন্স পজিশনটা ড্রাস্টিক্যালি অল্টার্ড হয়েছে বাংলাদেশের আর্থসামাজিক যে ম্যাক্রো লেভেল চেঞ্জেস গুলো, সেগুলোর কারণে। এবং এইটা আহ, আহ, এটা এখন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। মানে এই এই এই- এই, আপনার এই স্টুডেন্টসরা যে এত ভালো প্রশ্ন করছে, আমি ভাবছি, কারণ আমার মাথায় চিন্তা হচ্ছে, আমরা কিন্তু এখন একটা উল্টো একটা প্রক্রিয়া দেখছি।
মানে বাংলাদেশে ধরুন গত 60-এর দশক থেকে পর্দা ভেঙে মহিলারা বাড়ির আঙিনার থেকে উম, সামাজিক অর্থনৈতিক বিভিন্ন এরিনাতে অংশ নিয়েছে। কিন্তু এখন আমরা যে প্রকৃতিটা দেখতে পাচ্ছি যে এ, বাড়ির বাইরে থেকেও সামাজিক এবং অর্থনৈতিক আঙ্গিনাতে চাকরি করে আহ, ছাত্র আন্দোলনে অংশ নিয়ে সবকিছু করেও কিন্তু পর্দাটা ফিরে আসছে সিম্বলিকলি অনেক বেশি। আমি 70-এর দশকে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াতাম, আমাদের ক্লাসে বোরখা কিংবা হিজাব পরা ছাত্রীর সংখ্যা প্রায় নগণ্য ছিল, কল্পনা করা যেত না। এখন যেটা হচ্ছে সেটা ঠিক উল্টো। তো এখানে ইট মেক্স আ প্রবলেম মাচ মোর কমপ্লেক্স। ইট ইজ নট ইজ যে মহিলারা বাড়ির ভিতরে আছে, তারা বাড়ির বাইরে চলে এসছে, তারা সমাজে অংশ নিচ্ছে, কিন্তু পর্দা প্রথার যে ভূমিকাটা এবং সেটা যে ফিরে আসার পেছনে যে শক্তিশালী সাংস্কৃতিক এবং মতাদর্শী ইডিওলজিক্যাল এবং কালচারাল রিজনস কাজ করছে, সেইটা আবার অ্যানালাইজ করা খুব দরকার। তো আমি বলবো যে আপনারা এই প্রশ্নগুলো আহ, ইয়ে করুন, ফর্মুলেট করুন, এবং এই যে নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন প্রবলেম, এটার থেকেই তো রিসার্চ হয়, অ্যাডভান্স ইন নলেজ হয়। কাজে আমি বলবো যে আপনারা এই কাজটা করতে থাকেন। আহ, মালিহার আরেকটা প্রশ্ন ছিল যে বন্যা এবং নদী ভাঙন থেকে যেসব পরিবারগুলো উচ্ছেদ হয় তাদের ফার্টিলিটি প্যাটার্নসটা কিরকম। আহ, তো এগেন এইটার উপরে স্পেসিফিক আমার জানা নাই, আমি নিজেও এই কাজটা করি নাই, কিন্তু হিয়ার ইজ অ্যানাদার প্রবলেম যেটা একজন শিক্ষার্থী তুলে ধরেছেন, যেটা নিয়ে রিসার্চ হতেই পারে, যে স্পেসিফিক সোশ্যাল গ্রুপস, যেমন ধরুন ঢাকা শহরের বস্তি কিংবা বিভিন্ন শহরের বস্তিতে যে মহিলারা থাকেন তাদেরকে নিয়ে কিছু রিসার্চ হচ্ছে, মানে স্পেসিফিক গ্রুপস নিয়ে কেস স্টাডি। সেরকম যারা নদী শিকস্তি, নদী ভাঙনে যারা উৎখাত হয়ে অন্য জায়গায়, তাদেরকে নিয়েও কিন্তু রিসার্চ হতে পারে। এবং প্রফেসর মুবিল ইসলাম, আপনার ডিপার্টমেন্ট থেকে আপনারা এই কাজে খুব পায়োনিয়ারিং ভূমিকা পালন করতে পারেন। এবং যদি এই কাজগুলো হয়, যে ইনডেপথ কেস স্টাডিজ হয়, তাহলে আমরা একটা মাচ মোর রিচ প্রোফাইল অফ ফার্টিলিটি এবং আদার ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস আমরা বাংলাদেশের ক্ষেত্রে পাবো। এবং সেই ক্ষেত্রে একদিকে যেমন এডিশন হবে to empirical knowledge, the scope for theoretical innovation will also hopefully increase. মানে তখন তার ভেতরে কিছু প্যাটার্নস পাওয়া যাবে, যে প্যাটার্নস গুলো নিয়ে আপনারা নতুন তাত্ত্বিক চিন্তা করতে পারেন এবং আন্তর্জাতিকভাবে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। কাজে আমি মনে করি যে এটা খুবই আশাপ্রদ। আহ, সারা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম পোজ করেছেন, সেটা হচ্ছে যেটা আমি বললাম যে আমি বিলো রিপ্লেসমেন্ট ফার্টিলিটি সমস্যাটার কথা বলছিলাম, যে এইজিং পপুলেশন হবে, ডিপেন্ডেন্সি রেশিও হবে। তো সারা বলছেন যে এই অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রাইজটা ইন এ সেন্স এটাকে ডিলে করছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, যে বিলো ফার্টি রিপ্লেসমেন্টের দিকে যাওয়ার ক্ষেত্রে এই রাইজ ইন অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ প্লেইং এ রোল। বাট দেন এটাই ডিজায়ারেবল কতখানি ইন ইন পলিসি টার্মস, মানে এটার পলিসি ইমপ্লিকেশন কি এটাই হবে, তাহলে আমরা অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি আরো এনকারেজ করি। যদি সেটা না করি দেন দের ইজ এ ডিলেমা, মানে ইফ ইউ ইফ ইউ টেক মেজার্স, পলিসি মেজার্স, যাতে করে অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ ডিসকারেজড, ইউ উইল আনঅ্যাভয়েডেবলি তখন বিলো রিপ্লেসমেন্ট ফার্টিলিটি লেভেলের দিকে যে ট্রেন্ড, সেটা আরো শক্তিশালী হবে। তো এটা একটা মানে বেশ ইন্টারেস্টিং পলিসি ডিলেমা। এগেন এটা আপনারা আলোচনা করতে পারেন, এবং এটার সমাধান কি হবে আমি জানি না, বাট আমি মনে করি যে সারা যে প্রশ্নগুলো দিয়েছে, উপায়গুলো সাজেস্ট করেছে, যে এনগেজিং গার্লস ইন এডুকেশন, এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে হয়তো আমি জানি না শুধু শিক্ষা দিয়ে বাল্যবিবাহ কমানো যাবে কিনা, কারণ এটার তো মূল উদ্যোক্তা হচ্ছে পরিবার। আহ, বিভিন্ন বাবা মা এবং বিভিন্ন গার্জিয়ান, মানে গ্রামের
মোড়ল যারা তারও হয়তো এটাতে ইনভলভ। তো এইটা শুধু শিক্ষা দিয়ে, সেই সেই মেয়েগুলো শিক্ষা দিয়ে তো এটা হবে না, এটার জন্য ওই গার্জিয়ানদের শিক্ষা দেওয়ার একটা ব্যাপার চলে আসে, এবং তাদের মত পরিবর্তনের একটা ব্যাপার চলে আসে। কাজে এখানে অনেক শক্তিশালী একটা সামাজিক প্রতিরোধ এবং রাষ্ট্রীয় ইন্টারভেনশন, এখানে রাষ্ট্রের একটা ভূমিকা আছে। এগুলো যদি আসে তাহলে হয়তো বাল্যবিবাহ নিয়ে এ পর্যন্ত আমাদের রাষ্ট্র যেটুকু করতে পেরেছে তার থেকে হয়তো বেশি করা যাবে। আমি মনে করি যে উম, এটা বিলো রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটির যে সমস্যা, সেইটার জন্য বাল্যবিবাহকে উৎসাহিত করার কোনো যুক্তি থাকতে পারে না। বাল্যবিবাহের যে বাড়তি দিকটা, সেটা কমানোর জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আর বিলো রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি এবং এজিং পপুলেশন স্ট্রাকচার, ইনক্রিজিং ডিপেন্ডেন্সি রেশিও, এটা একটা হিউজ প্রবলেম, যেটা অনেক বিগার স্কেল দ্যান অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি। কাজে ওইটার জন্য আমাদের আলাদা সিস্টেম্যাটিক চেষ্টা করতে হবে। তো আপাতত আমি এই মন্তব্যগুলোই করতে পারলাম। জি, স্যার আসলে ঠিকই বলেছেন, অনেক ধন্যবাদ। আসলে অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেটটা যেটা সারা বলেছে বেড়ে গেছে এটা বলা যাবে না, এটা এখনো হাই অবস্থায় আছে। মানে কম্পারেটিভলি আমাদেরকে এখানে অ্যাড্রেস করতে হবে। যদি সমগ্র প্রজনন হার বা টিএফআর এর কথা লক্ষ্য করি তাহলে দেখা যাবে প্রায় 23 থেকে 24% কিন্তু আসছে ওই গ্রুপ থেকে। সো ওই আচ্ছা। গ্রুপে যদি ইন্টারভেনশন নেওয়া যায় তাহলে ডেফিনেটলি টিএফআর আরো কমে আসবে। আর আপনি তো হয়তো জানেন স্যার যে আমাদের যে ওই যেহেতু প্রত্যাশিত টিএফআর আর বাস্তবের যে টিএফআর এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো ওই হুম। পার্থক্যটা রিডিউস হবে যদি ওই এইজ গ্রুপে যদি আমরা সঠিক ইন্টারভেনশনটা নিতে পারি। আর মূলত হচ্ছে যেহেতু চাইল্ড ম্যারেজ একটা হিউম্যান রাইটস এর ভায়োলেশনের একটা জায়গা, এই জায়গা থেকে আপনি সঠিকলি ভালোভাবেই সঠিকভাবে আপনি ভালোভাবে বলেছেন, এটা একমাত্র একটি ফ্যাক্টর দিয়ে দেখলে চলবে না। এখানে আসলে বহুমুখী প্রভাবকের একটা ব্যাপার রয়েছে, রাষ্ট্রীয় পাশাপাশি যে অন্যান্য অংশী জনের বা ভূমিকা এখানে রয়েছে। তো সেই জায়গাগুলো আমাদেরকে মনে হয় অ্যাড্রেস করতে হবে সামনে। তবে স্যার আপনি যে সাজেশনগুলো দিলেন যে আমাদের সামনে যে কাজ করার যে জায়গা, এবং এজ এ ডেমোগ্রাফার পপুলেশন সায়েন্টিস্ট হিসেবে আমাদের কিন্তু অনেক কাজের পরিসর আছে, যদিও আনোয়ার ওখানে বলেছে যে আমাদের সীমিত হয়ে যাচ্ছে কিনা। আমরা মনে করি যে নতুন ধরনের ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ সামনে আসছে, তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদেরকে তৈরি হতে হবে শুধুমাত্র, এবং অ্যানালাইসিস দাঁড় করাতে হবে। এবং আপনি যেটা বলেছেন যে যে এই নতুন থিওরিটিক্যাল ইনোভেশন এবং ওই জায়গাটায় আমার মনে হয় যে গুরুত্বের সাথে দিতে হবে ডিসকোর্স গুলোকে সাইন্টিফিক্যালি এক্সপ্লেইন করা। তো আমার মনে হয় স্যার এটা চমৎকার আলোচনা হয়েছে, এবং আমি বলবো যে স্যার আপনার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের বিভাগ এবং আমাদের শিক্ষার্থীরা, এবং যারা শিক্ষার্থীদের বাইরেও যারা, আমি জানি যে কিছু কিছু ডিপার্টমেন্টের আমি দেখতে পাচ্ছি যে শিক্ষক এখানে আছেন এবং গবেষকরাও কেউ কেউ রয়েছেন। তো আমার মনে হয় যে এটা একটা চমৎকার আলোচনা হয়েছে। ভবিষ্যতে স্যার আবার আপনাকে যে আমরা কখনো আমন্ত্রণ করব আশা করি, এবং আপনি যখন দেশে আসবেন স্যার ডেফিনেটলি আমি মনে করি স্যার আমাদেরকে যদি বিভাগ ভিজিট করেন, আমরা কি কাজ করছি ফার্দার এই ডিসকাশনস এর পর, এটা নিয়েও আপনার সাথে আমাদের মনে হয় ইন্টারাকশন হতে পারে এবং আলোচনা করব স্যার, এবং এটা অব্যাহত থাকবে। আপনি সুস্থ থাকবেন স্যার, এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকবেন এই প্রত্যাশা করি। এবং আপনার পরামর্শ আমাদেরকে অলওয়েজ, এবং আপনার যে কাজ আপনি করে গেছেন সেই কাজগুলো আমাদেরকে স্যার দিক নির্দেশে বা উৎসাহ বা অনুপ্রেরণা দেয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনি জানেন স্যার যে আপনি বলেছেন বক্তব্যের শুরুতে, এবং এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে আপনার সাথে আজকে আবার নতুন করে আবার একটু কানেক্ট হওয়ার চেষ্টা করেছি স্যার আমরা। তো আমার মনে হয় যে স্যার অনেক 6টা 30 বেজে গেছে, আপনি অনেক ইউকের একটা টাইম ডিফারেন্স রয়েছে, এই বাস্তবতার মধ্য দিয়ে আজকে ছুটির দিন আমাদের এই শিক্ষার্থীরা কিন্তু এই আপনার লেকচার শোনার জন্যই আমরা আজকে চেষ্টা করেছি যে আজকে আপনার সাথে সংযুক্ত হওয়া। তো আমার মনে হয় স্যার চমৎকার আলোচনা হয়েছে, এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে স্যার আবারও কানেক্ট হবো আপনার সাথে, আবারও সংযুক্ত হব, এবং আপনি আমাদেরকে পরামর্শ দিবেন, এই পরামর্শ থাকলো স্যার। আর আর কিছু বলার নাই, আমার মনে হয় যে এখন আমরা রেকর্ডিংটা বন্ধ করে ফেলি। আর এই চলো স্যার, সবাইকে তাহলে আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এখানে জয়েন করেছেন, এবং ভবিষ্যতে আমাদের অব্যাহত থাকবে, বিভিন্ন পরিসরে আলোচনা হবে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। সো আমার আমি শিক্ষার্থীদেরকেও আমি ধন্যবাদ। স্যার, স্যার বলেন। একটু বলতে যাচ্ছিলাম যে জি। আজকে কথা বলতে পেরে আমার নিজের খুব ভালো লেগেছে, এবং প্রশ্ন উত্তর পর্বে বিশেষ করে শিক্ষার্থীরা যে প্রশ্ন করেছে সেটা থেকে আমি নিজেও চিন্তা করার মাল মশলা পেয়েছি। কাজে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি এবং আপনার সহকর্মী, বিভাগীয় সহকর্মী এবং ছাত্রছাত্রী, এবং আপনার বিভাগের বাইরে যে শিক্ষক এবং সহকর্মীরা এবং ছাত্ররা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি আমি আবার আপনাদের সাথে কথা বলার সুযোগ পাবো।
জি জি, অবশ্যই স্যার, অবশ্যই অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমরা মনে হয় আপাতত এখানেই আমরা আজকের এই আয়োজনের সমাপ্তি করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই প্রত্যাশা থাকলো। জি।